আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লার্নিশানে আমি আছি মশরুল নিশান। আপনাদের যে সহপাঠ্যক্রমের যে বাংলা সহপাঠ রয়েছে সেখানে একটি উপন্যাস রয়েছে সেটির নাম হচ্ছে ১৯৭১ লিখেছেন হুমায়ূন আহমেদ। সো এই উপন্যাসটা সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। তবে প্রত্যেকটা পেজ অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। যাতে আপনারা একটা সুন্দর ধারণা পান পুরো একটা উপন্যাস সম্পর্কে এবং শুরুতেই বলে দিচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ করে গেলে আপনাদের জন্য অসুবিধা হবে। আপনারা মিল করতে পারবেন না অ্যাকচুয়ালি। সো এইটা পুরো ভিডিওটা একটু কষ্ট করে শুনতে হবে। ভালো করে দেখবেন। তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং এরপরে যদি কোনোভাবে একবার যদি আপনারা পুরো বইটা পড়ে ফেলেন তাহলে আরো ভালো হবে আপনাদের জন্য। সো দেরি না করে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এখানে শুরুতেই দেখছেন যে টাইটেল দেওয়া রয়েছে। সো আমরা এটা পড়েছি। ১ম পেজে আমরা যদি এই উপন্যাসের ১ম পেজে আসি সেখানে আমরা ক্যারেক্টার পাবো কয়েকটি। তার ভেতরে একটি হচ্ছে মীর আলী। মীর আলী একজন বৃদ্ধ মানুষ। তার বয়স অনেক বেশি। সো তিনি তার সন্তান, তার বৌমা এবং তার একটা নাতনি আছে। তার সাথে তিনি একটা বাড়িতে থাকেন। তো মীর আলীর ছেলের নাম হচ্ছে বদিউজ্জামান অথবা বদি। ঠিক আছে? উনি সংক্ষেপে বদি বলে ডাকেন এবং তার যিনি মানে পুত্রবধূ রয়েছেন তার নাম হচ্ছে আনুফা। ঠিক আছে? সো এই যে এখানে দেখেন এখানে আমি ইন্ডিকেট করে রেখেছি অনুফা আরকি, নট আনুফা। তো আর তার যে নাতনি রয়েছেন, নাতনির নাম হচ্ছে পরিবানু। তার বয়স ৩ বছর। হ্যাঁ? তো আ শুরুতেই আমরা যেটা দেখতে পাই যে মীর আলীর মানে মূল বাসা থেকে এই উপন্যাসটা শুরু করেছেন। সো এইখানে মীর আলী রাতের বেলা তাকে যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছেন, তো তাকে ঘন বাহিরে যাওয়া লাগে। আই মিন ওয়াশরুমে যাওয়া লাগে। সো সেই ক্ষেত্রে তিনি কি করেন যেহেতু গ্রামে তো ওয়াশরুমটা একটু দূরে থাকে। তো যার জন্য তার ছেলেকে তাকে ডেকে নিয়ে যাইতে হয়। তো এরকম সময় তিনি উঠেছেন। ওঠার পরে তার ছেলেকে তিনি ডাকছেন বদি বা বদিউজ্জামান বলে ডাকছেন। কিন্তু বদিউজ্জামান তার আবার দেখেন যে মধুপুর বাজার নামে একটা বাজারে মণিহারি দোকান রয়েছে যেখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় এরকম দোকান রয়েছে। সো সেখান থেকে সে বাড়ি ফিরে আসার পর খুব ক্লান্ত থাকে তাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তো যাই হোক রাতের বেলা যেহেতু ডাকতেছিল তখন বদিউজ্জামানের স্ত্রী মানে তার পুত্রবধূ অনুফা তিনি বের হয়ে আসলেন এবং তার শ্বশুর আব্বাকে নিয়ে ওয়াশরুমের দিকে নিয়ে গেলেন। তো এর মাঝখানে দেখা যাচ্ছে যে বাহিরে হয়তোবা একটু চাঁদনি রাত হবে হয়তো। বাট মধ্যরাতের মতো একটা অবস্থা তখন। তো চোখে ফসর লাগে এই কথাটা বলেন মীর আলী। হ্যাঁ? ফসর বলতে একটু পরিষ্কার একটু সাদা লাগতেছে। মনে হচ্ছে যে আ সকাল হয়ে গেছে বা ভোর মনে হচ্ছে এরকম। কিন্তু এটা আসলে ভুল ধারণা তার ভ্রান্তি। কারণ তিনি চোখেও এখন অনেকটা বলতে দেখতে পান না বললেই চলে। আর হচ্ছে কানটা তার ভালো আছে। বাট চোখে একটু কম দেখেন বর্তমানে। সো এটা হইতেই পারে। তারপরে তিনি ওয়াশরুমে গেলেন। ওয়াশরুমের কাজ সেরে তিনি চলে আসলেন। আসার পর তিনি একটু ইচ্ছা প্রকাশ করেছিলেন যে হয়তোবা ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে। তো উঠানেই যদি একটু বসে থাকা যায়। তারপরে অনুফা মানে তার পুত্রবধূ তাকে বললেন যে, "না এখনো সেই সময় হয় নাই। আপনি ঘরে যান, ঘুমান।" তো এরপরে তিনি ঘরে চলে গেলেন। আমরা এইখানে একটু দেখব যে তার পুত্রবধূ আ মানে মীর আলীর প্রতি খুব যে মায়া মহব্বত আছে, দরদ আছে এরকম না। মোটামুটি একটু মীর আলীর ছেলে বদিউজ্জামান তার পুত্রবধূ অনুফা এরা একটু বিরক্তই হয় মীর আলীকে নিয়ে। যেহেতু মীর আলী বৃদ্ধ এবং বেশ ঘন বিভিন্ন বিষয়ের জন্য ডাকে আরকি। তো তারপর যদি আমরা পরের পেজে চলে আসি, এখানে দেখা যাচ্ছে যে পরিবাণু রাতের বেলা ওই রাতেরই ঘটনা কিন্তু চলছে, হ্যাঁ? পরিবাণু রাতে ঘুম ভেঙে গেছে। সে উঠে কান্নাকাটি করছে। সে দুধ খেতে চাচ্ছে। তার ক্ষিধা লেগে গেছে এরকম একটা অবস্থায়। তো কান্নাকাটির সময় এই পাশে কিন্তু মীর আলী জেগে আছেন। তার একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না রাতের বেলা, হ্যাঁ? তিনি এগুলো দেখতেছেন। তো এরপরেই তিনি আবার একটু তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। তখন তিনি আবার বাহিরে যেয়ে মানে বদি বা বদিউজ্জামান বলে ডাকছিলেন। কিন্তু বদিউজ্জামান এবার একটু আসতে দেরি করলেন। এবং বদিউজ্জামান বেশ বিরক্তও ছিলেন এই ব্যাপারটা নিয়ে। তো তিনি আসতে দেরি করতেছিলেন এবং সে সময় পরিবাণু খুবই তারস্বরে বলতে অনেক জোরে চিৎকার করে কান্না করা। ঠিক আছে? সে কান্না করতেছিল। তো একটা সময় জামান আসতেছে বাট দেরি হওয়াতে এই যে মীর আলী তিনি তার রুমেই আসলে তার ওয়াশরুম হয়ে যায়। তো সে এক পর্যায়ে যখন বদিউজ্জামান আসে তখন তার হাত ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওয়াশরুম যখন করতে যাবেন তখন তার ওয়াশরুম হচ্ছিল না। কেননা যেহেতু রুমেই কাজটা হয়ে গেছে। তারপরে তিনি আবার যখন উঠে চলে আসতেছিলেন তখন বদিউজ্জামানকে বললেন যে, "আমার মনে হয় যে এখন হয়তোবা ভোর হয়ে গিয়েছে, বাহিরে আজান দিচ্ছে। তাহলে আমি একটু উঠানেই বসে থাকি। আর আমাকে একটু পানি দাও, গোসল করব। হ্যাঁ? শরীরটা নাপাক হয়ে আছে।" তো সেই সময় বদিউজ্জামান তাকে একটা বসার জায়গা দিলেন। মানে একটা বসার জায়গা দিয়ে তিনি বললেন যে, "অনুফাকে আমি পাঠিয়ে দিচ্ছি।" তো এই বলে তিনি আসলে ভেতরে চলে গেলেন। ঠিক আছে? তো এই ঘটনা হইল। এরপরে দেখেন এটা এই ১৩ নাম্বার পেজেও কিন্তু এই ঘটনারই একটা ইয়ে ছিল। এই যে দেখেন জলচৌকির উপরে বসিয়ে তিনি ভেতরে গেলেন। এরপরেই মানে যখন বসেছিলেন চুপচাপ করে এই মীর আলী উঠানের মধ্যে ঐদিন রাতে মানে ভোর অবস্থায়, তার কিছুক্ষণ পর ৫০ জন সৈন্যের একটা ছোট দল গ্রামে এসে ঢোকে। ঠিক আছে? গ্রামে এসে ঢোকে এবং মনে রাখতে হবে এই যদি প্রশ্ন আসে সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী তখন কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে। ৫০ জন সৈন্যের ছোট্ট একটি দল গ্রামে এসে ঢোকে। ১ম বার এটা গ্রামে ঢুকছে এরা। তো মীর আলী বাড়ির সামনে দিয়ে যখন তারা যায় তখন মীর আলী একটু
মিরালির দিকে আসলে তারা টর্চ ফেলে আরকি। তো মিরালি একটু দেখে ভীত হয়ে যায়। তখন তিনি আবার তার ছেলেকে ডাকা শুরু করেন। তো তার ছেলে আসলে খুব একটা পাত্তা দেয় না তার ডাকে, বরঞ্চ আরেকটু বিরক্তই হয়, বিরক্ত দেখায়। তো এরপরে আমরা যখন দেখি যে গ্রামের ঘটনাটা আমরা এখন পড়ছি, এটা হচ্ছে নীলগঞ্জ। এই গ্রামের নাম হলো নীলগঞ্জ এবং এই যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে ১লা মে এবং ১৯৭১ সালটা হলো ১৯৭১। তো ওই সৈন্যবাহিনীর দল অধিনায়ক মেজর এজাজ আহমেদ, মানে ওই পাকিস্তানি সৈন্যদের দলের অধিনায়ক হিসেবে এসেছিলেন মেজর এজাজ আহমেদ। এটা মনে রাখবেন। কাকুল মিলিটারি একাডেমিক একজন কৃতী ক্যাডেট। কাকুল মিলিটারি একাডেমির একজন কৃতী ক্যাডেট। এটা কে? কার পরিচয়? এটা হলো মেজর এজাজ আহমেদের পরিচয়। এবং তার বাড়ি হলো পেশোয়ারের একটা অখ্যাত গ্রামে। তার গাঁয়ের নাম হলো রেশোবা। ঠিক আছে? তাহলে ওই সৈন্যবাহিনীর মেজর হিসেবে কে আসছে বা দায়িত্ব নিয়ে কে আসছে? মেজর এজাজ আহমেদ। তার বাড়ি হলো পেশোয়ার একটা অখ্যাত গ্রাম এবং যেই গ্রামের নাম হচ্ছে রেশোবা। ওকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই নিচের এই ২ নাম্বার অঙ্কে এখানে এসে বলতেছে আরকি, ময়মনসিংহ এবং ভৈরব লাইনের একটি স্টেশন নন্দাইল রোড। তো একটা স্টেশনের কথা বলা হচ্ছে এখানে। তো এই স্টেশনে এসে আসলে ট্রেন যে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে এরকমটাও নয়। জাস্ট আসে, কিছুক্ষণ পরে আবার চলে যায়। তো রুয়াইল বাজার এই অঞ্চলের সবচেয়ে বড় বাজার। মানে আমরা যেটা নিয়ে কথা বলছি নীলগঞ্জ, এইটারই দেখা যাচ্ছে যে আশেপাশের যে বড় কোনো বাজার থাকলে সেটি হচ্ছে রুয়াইল বাজার। তো এটা নন্দাইল রোড থেকে প্রায় ১০ মাইল দূরে আরকি। আর তারপরে যদি আমরা দেখতে চাই যে এই বাজারে আসলে কি, কি আছে? এই বাজারটা যে বড় বলা হচ্ছে এর কারণটা কি? গ্রামে সেই সময় একটা বড় বাজারের মানে বলার জন্য যেই কারণগুলো থাকা দরকার তার ভিতরে একটি হচ্ছে ধান চালের আড়ত থাকতে হবে, পাটের গুদাম থাকলে ভালো। তারপরে ধান ভাঙানোর কল আছে, চায়ের দোকান আছে, এমনকি রেডিও সার্ভার একজন কারিগর আছে। এইগুলাই কিন্তু তখনকার সময় ১৯৭১ এ অনেক বড়, বড় বিষয়। যেটা একটা বাজারে থাকা মানে সেই বাজারটা অনেক বড় একটা বাজার বলেই গণ্য হতো। তো সেই অনুপাতে এই কথাটা বলা হয়েছে। তার পরের পেজে যদি আমরা চলে আসি ১৪ নম্বর পেজে, এখানে দেখব রুয়াইল বাজারকে পেছনে ফেলে আরো মাইল ৩০ মানে ৩০ মাইল গেলে উত্তরে মধুবন বাজার। তাহলে রুয়াইল বাজার ছেড়ে গেলে মধুবন নামে আরেকটা বাজার আমরা দেখতে পাবো। ঠিক আছে? তো এইখানে আ এই বাজারটার কথাও উল্লেখ থাকবে। আস্তে, আস্তে কি হচ্ছে? দূর থেকে কাছের দিকে আসতেছে। হ্যাঁ? মানে নীলগঞ্জটা যে গ্রাম, সেই গ্রামের কাছাকাছি আসতেছে কিন্তু একটু দূরবর্তী স্থান থেকে ধীরে, ধীরে সামনের দিকে এগিয়ে, এগিয়ে, এগিয়ে এসে শেষ পর্যন্ত নীলগঞ্জের কথাটা বলবে। তো এই এলাকাটা তারা যেখানে আছে আরকি, সেই এলাকাটা কি একটু উজান দেশ, মানে উজানের দিকের এলাকা এটা। তো মধুবন বাজার, তাহলে দেখেন ২ টা বাজারের নাম পেলাম। একটা হলো রুয়াইল বাজার, আরেকটা হলো মধুবন বাজার। রুয়াইল বাজারকে অনেকে বড় বাজার বলে আখ্যায়িত করেছেন। ঠিক আছে? তো এই মধুবন বাজার পেছনে ফেলে পূব দিকে ৭-৮ মাইল গেলে ঘন জঙ্গল। বুঝতে পেরেছেন? মধুবন বাজারটাকে ছেড়ে যদি আমরা পূব দিকে আরো ৭-৮ মাইল যাই তাহলে সেখানে একটা ঘন জঙ্গল পাওয়া যায়। স্থানীয়রা সেই জঙ্গলের নাম দিয়েছে মধুবনের জঙ্গলা মাঠ। ঠিক আছে? জঙ্গলা মাঠ, সেখানে কি আছে? কাঁটা ঝোপ, বাঁশ আর জারুলের মিশ্র বন। ঠিক আছে? সেই গাছপালা আছে আর ছোট জংলি টাইপের গাছপালা তো থাকবেই। তো সেখানে মোর্তা গাছের ঘন অরণ্য রয়েছে। মোর্তা বলতে অনেকটা এরকম যে আপনারা সব বা পাটি চেনেন হয়তোবা, গ্রামে যেটা আগে বিক্রি হইতো। সেটা এক ধরনের গাছের কি বলবো? পুরোটাই একটা গাছ। আ সেটাকে ১ম এ শুকাতে হয়। শুকানোর পর সেটাতে সুন্দর করে বুনন করার মাধ্যমে সেই পাটিটা তৈরি করা হয়। তো যাই হোক, সেরকম একটা গাছ সেই জঙ্গলা মাঠের আশেপাশে ছড়িয়ে আছে। ঠিক আছে? এটা বলা হইছে। এরপরে দেখেন জঙ্গলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম। আমি কি বললাম? মানে দূর থেকে ধীরে, ধীরে নীলগঞ্জ গ্রাম পর্যন্ত আসলেন। ১ম এ হলো রুয়াইল বাজার, রুয়াইলের পর মধুবন বাজার, মধুবন বাজারের পরে কি? এই যে জঙ্গলার মাঠ বা জঙ্গলা, এরপরেই কিন্তু এই যে জঙ্গলা মাঠের পেছনেই নীলগঞ্জ এই গ্রাম। যে গ্রামে এমির আলী সহ এই পুরো ঘটনাটা আসলে যে গ্রামে মানে এটা চলছে। তো এই পুরো উপন্যাসটা কিন্তু এই জঙ্গলা মাঠ এবং নীলগঞ্জ এই ২ টা আ এই গ্রাম এবং এই মাঠটা বা এই জঙ্গলটা নিয়েই কিন্তু এটা গড়ে উঠেছে। এই লেখাটা কিন্তু এটাতে বাস্তবায়িত হয়েছে। ওকে? তারপরে দেখেন দরিদ্র, শ্রীহীন ৩০-৪০ ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ এখানে। মানে এই গ্রামে যে খুব বেশি মানুষ বসবাস করে তাও নয়। বিস্তীর্ণ জলাভূমি গ্রামটিকে কাস্তের মতো দুদিক থেকে ঘিরে আছে। এটাও একটু মনে রাখলে আপনাদের সুবিধা, যদি কোয়েশ্চেন করে ফেলে তাহলে আপনারা উত্তর দিতে পারবেন। বিস্তীর্ণ জলাভূমি নীলগঞ্জ গ্রামটাকে কিভাবে ঘিরে আছে? কাস্তের মতো ঘিরে আছে। ওকে। তারপরে আমরা যদি দেখি গ্রামের অধিকাংশ ঘরই খড়ের ছাউনি দিয়ে তৈরি করা। ঠিক আছে? বদিউজ্জামানের ঘরটি টিনের। এইখানে একটু কথা আছে দেখেন, বদিউজ্জামান আবার কিন্তু ওই যে মির আলীর ছেলে বদিউজ্জামান, তার কথা আসলো। তার ঘরটি টিনের এবং তার হাতে বেশ কিছু টাকা পয়সা আসছে। টিনের ঘর বানানো ছাড়াও তার একটা সাইকেলও আছে। মানে তিনি একটা সাইকেলও কিনেছেন এবং মধুবন বাজারে তিনি এই সাইকেল চড়েই যাওয়া আসা করার জন্য কিনেছেন। বাট তিনি চালাইতে পারেন না। এইজন্য ঠেলে নিয়ে যান আরকি। ঠিক আছে? তারপরে দেখেন সুসং দুর্গাপুরের মহারাজার নায়েব চন্দ্রকান্ত সেন মশাই এ বাড়ি নিয়ে গৃহ প্রবেশের দিন সর্বাঘাতে মারা পড়েন। এক কথায় এখানে এই যে চন্দ্রকান্ত, ঠিক আছে? সেন, ইনি একটু বেশ বড়লোক গোছের একজন মানুষ ছিলেন এখানে এবং তার একটা পাকা দালান বাড়ি ছিল। মানে বেশ বড়সড় ইট দিয়ে তৈরি করা একটা বড় জমিদার বাড়ির মতো ছিল। কিন্তু সেখানে তিনি যেদিন উঠবেন সেদিনই তিনি সাপের কামড়ে আসলে মারা যান।
তার আর উঠা হয় না সেখানে। তো চন্দ্রকান্ত সেনের প্রচুর সম্পত্তি রয়েছে, কিন্তু তিনি মারা যাওয়ার পর সেগুলোর মানে খোঁজ খবর পাওয়া যায় নাই। তো চন্দ্রকান্ত সেন তার একমাত্র উত্তরাধিকারী হচ্ছেন নীলু সেন। মনে রাখবেন আরেকটা চরিত্র কি, নীলু সেন। তিনি প্রকাণ্ড যে দালানটি করে রেখেছেন চন্দ্রকান্ত সেন, সেখানেই তিনি থাকেন। তার বয়স হলো 50 বছর। হ্যাঁ, তো তিনি যাবতীয় সালিসিতে থাকেন। এক কথায় তিনি এখন এখানকার একটা গণ্যমান্য ব্যক্তি এই গ্রামের। হ্যাঁ, তো গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হচ্ছেন জয়নাল মিয়া। এখানে আরো একটা চরিত্র আমরা পেলাম। উপরে আমরা কিন্তু দেখেন চরিত্র পেয়েছি কয়টা, আমি একবার মনে করে দিই। মীর আলী পেয়েছি, মীর আলীর ছেলে হলো বদিউজ্জামান, তার পুত্রবধূ হলো অনুফা, তার নাতনির নাম হলো পরিমাণু। তারপরে আমরা এদিকে এসে পেয়েছি দেখেন নীলু সেন, ঠিক আছে? তারপরে আমরা পেলাম জয়নাল মিয়া। সো এগুলো আপনারা একটু মাথায় রাখবেন, দেখবেন যে খুব ভালো লাগছে এটা। মধুবন বাজারে তার ২টি ঘরও আছে। তো জয়নাল মিয়া যেহেতু সম্পদশালী বা বড়লোক গোছের একটা মানুষ এই গ্রামে, তার মধুবন বাজার যেটা, সেখানে ২ টা মানে ঘরও আছে বলতে দোকান আছে। হ্যাঁ? তো যাই হোক, এরপর যদি আরেকটু নিচে আসি, দুজনে বিদেশি আছে এই গ্রামে, ২ জন বিদেশি মানুষ আছে। এই নীলগঞ্জে ২ জন বিদেশি বলতে অন্য এলাকা থেকে এসে এখানে অবস্থান করছেন বা থাকছেন। একজনের নাম হচ্ছে নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব। তো ইমাম সাহেবের মূল নাম আসলে কি এটা আমরা জানা নাই, আমরা জানতে পারি নাই। তবে তাকে ইমাম সাহেব বলে এখানে পরিচয় করে দেওয়া হয়েছে পুরো উপন্যাসে। তো তিনি এইখানে ইমামতি করেন মসজিদে, এবং মাসের ১৫ দিনের মতো জয়নাল মিয়ার বাড়িতে আসলে তিনি খান। জয়নাল মিয়া যেহেতু বড়লোক একজন মানুষ, তার বাড়িতেই আসলে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকে মাসের ১৫ টা দিন। আর বাকি দিনগুলো তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে আ মানে খেয়ে থাকেন আরকি, ঘুরে ফিরে। ওকে? এবং এখানে আরো একজন বিদেশি লোক আছেন। তার নাম হলো আজিজ মাস্টার। এই যে আজিজ মাস্টার, এইটাও আপনারা মনে রাখবেন। এনারা কিন্তু মেইন ক্যারেক্টার। এগুলা যা এখানে বলতেছি সবগুলোই কিন্তু মেইন ক্যারেক্টার। ইমাম সাহেব, তারপরে আজিজ মাস্টার, এনারাও কিন্তু সবাই এই গল্পের ভেতরে মানে ওতপ্রোতভাবে জড়িত আছেন। তিনি নীলগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তাহলে আজিজ মাস্টার কে? তিনি নীলগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আ তারপরে পরের পেজে যদি আমরা আসি, এখানে দেখব তিনি কেমন আসলে দেখতে। তিনি রুগ্ন, নানা রকম অসুখ-বিসুখ তার আছে। তার মধ্যে প্রধান হচ্ছে হাঁপানি। তার হাঁপানির রোগ আছে। শীতকালে এটা বেড়ে যায়। গরমকালে মোটামুটি ভালোই থাকে। তো আজিজ মাস্টার একজন কবিও, মানে তার একটা গুণাবলীর মধ্যে তিনি একজন কবি। তো তিনি একটি রমণীকে নিয়ে আসলে তার যত কবিতা সেগুলো রচনা করেন, এবং সেই রমণীকে তিনি কবিতার ভেতরে স্বপ্নরানী, কেশবতী, অচিন পাখি ইত্যাদি নামে আসলে মানে ডেকে থাকেন আরকি। ঠিক আছে? সম্ভাষণ করে থাকেন। আর তার ৩ টা কবিতা নেত্রকোনা থেকে প্রকাশিত হয়েছে একটি পত্রিকায়, মাসিক কিষান পত্রিকায়। তার এই ৩ টা কবিতা প্রকাশিত হয়েছে। আজিজ মাস্টারের সম্পর্কে আরো যদি বলা হয়, তাহলে তিনি বিএ পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু পরীক্ষা দেওয়া হয় নাই। তিনি আবার পরীক্ষা দিবেন। এরকম একটা অবস্থানে আছেন। তো জয়নাল মিয়ার একটি মানে তিনি জয়নাল মিয়ার যেহেতু বড়লোক গোছের মানুষ এখানে এই গ্রামে, তো তার বাড়িতেই একটা ঘর তাকে দেওয়া হয়েছে সেখানে থাকার জন্য। তো জয়নাল মিয়ার স্ত্রীকে তিনি ভাবি সাব বলে ডাকেন, এবং জয়নাল মিয়ার যে মেয়ে আছে তার নাম হচ্ছে মালা। বিশেষ করে এখানে তিনি যে কবিতাগুলো লিখেছেন যে রমণীকে নিয়ে, সেটি হচ্ছে এই মালাকে নিয়েই তিনি লিখেছেন। মালার প্রতি তিনি একটু দুর্বলতা অনুভব করেন। তো যাই হোক, আজিজ মাস্টার কয়েকদিন আগে মালা রানী নামে একটি দীর্ঘ কবিতা রচনা করেছিলেন, এবং তিনি সেটা ভাবছিলেন যে ওই যে নেত্রকোনার কিষান মাসিক পত্রিকায় সেটা পাঠাবেন কিনা, প্রকাশ করবেন কিনা। কিন্তু তিনি এটা নিয়ে আসলে ঠাউর করতে পারছিলেন না। এটা তিনি ভেবে ফলাফল পাচ্ছিলেন নিজের মধ্যে, সাহস করে উঠতে পারছিলেন না। তো নীলগঞ্জের যে দিকটায় জলাভূমি, নীলগঞ্জ এই গ্রামের একটা দিকে আছে একটু মানে পানি বেশি থাকে সেগুলাতে, হ্যাঁ? ওই দিকে একদল কৈবর্ত থাকে। কৈবর্ত বলতে কি বুঝায়? যারা মাছ ধরে, জেলে শ্রেণীর মানুষজন। তো যেদিকে জলাভূমি সেদিকেই তো তাদের বাস হবে, তাই না? ওই অনেকটা জেলে পল্লী মনে করবেন, হ্যাঁ? তো তারা আসলে যখন পানি থাকে তখন তারা মাছ ধরে কাটায়, এবং যখন পানির মৌসুম থাকে না তখন তারা চুরি ডাকাতি করেই দিন কাটায় আরকি। আর এরা একটু বেশ ভয়ংকর শ্রেণীর হয়ে থাকে। এইজন্য নীলগঞ্জের অন্যান্য কেউ এদের সাথে তেমনটা মেশেও না, এদের সাথে ঝামেলাতেও জড়ায় না। আ তো গত বছর কৈবর্ত পাড়ায় একটা খুন হয়, এবং খুন করা হয় চিত্রা বুড়ি। এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, চিত্রা বুড়ির ছেলেকে এই কৈবর্ত পাড়ায় খুন করা হয়, এবং চিত্রা বুড়ি নীলু সেনের কাছে, মানে এই যে নীলগঞ্জের নীলু সেন, যিনি ওই যে সম্ভ্রান্ত পরিবারের উত্তরাধিকারী, তার কাছে এসে এটার জন্য মানে মামলা করে আরকি। মানে এটার একটা সুষ্ঠু বিচার কামনা করে। কিন্তু ওই যে বললাম, কৈবর্তদের সাথে নীলগঞ্জের কেউ তেমনটা ঘেঁষতে চায় না। তাদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চায় না। তো ওই যতই চিত্রা বুড়ি এখানে এসে যতই সে ন্যায় বিচার চাক, কিন্তু কোনো কিছুতেই কিছু হইল না। একটা সময় সে নীলগঞ্জে এ বাড়ি ও বাড়ি ভিক্ষা করে দিন কাটাতে লাগলো, এবং এই নীলগঞ্জে চিত্রাবুড়ি তিনিই ১ম ভিখারি। মনে থাকবে কথাটা? নীলগঞ্জে চিত্রাবুড়ি তিনিই ১ম ভিখারি। এবং এই গ্রামে একজন পাগলও আছেন। তিনি হচ্ছে মতি মিয়ার শালা নিজাম। তাহলে এটা মনে রাখতে হবে। নিজাম যিনি, তিনি হচ্ছেন এই গ্রামে থাকা একজন পাগল ব্যক্তি। তো তিনি আসলে সারা বছরই যে পাগল থাকে এরকম না। মাঝে মধ্যে ২-১ দিন মাথা গরম হয়। বাদবাকি সময় তিনি স্বাভাবিক থাকেন। তো যাই হোক, আমরা পরের পেজে যদি চলে আসি, এখানে আমরা দেখব
এই যে চিত্রা বুড়ি, তাকে তো সে তো আর কৈবর্ত পাড়ায় থাকবে না। সে এখন নীলগঞ্জেই থাকে। তো নীলগঞ্জে নীলু সেন তাকে আসলে ঘুমানোর জন্য সেনবাড়ির একটা মানে কালী মন্দির রয়েছে। সেই কালী মন্দিরের চাতালে মানে উপরে দোতলায় বলতে পারি আমরা, সেখানে থাকার জন্য জায়গা করে দিয়েছে। তো তিনি ওইদিকেই আসলে থাকার চেষ্টা করেন। তারপরে যদি আমরা আসি, এখানে মুখ্য বিষয় কিছু কথাবার্তা হয়, সেগুলোর দরকার নাই তেমন। তার চোখের সামনে দিয়ে মিলিটারি দল পার হয়ে যায়। মানে এইখানে আমরা বুঝতে পারছি ওই দিনে আ মানে ওই রাতের বেলার যে ঘটনাটা ঘটছে, সেই রাতের কথাই হচ্ছে। তো ঐদিন এই চিত্রা বুড়ির চোখের সামনে দিয়ে মিলিটারি দলটা পার হয়ে যায়। হ্যাঁ? মানে চিত্রা বুড়িও মিলিটারির উপস্থিতি লক্ষ্য করেন বা বুঝতে পারেন। তো যাই হোক, এরপর তিনি ভাবতে থাকেন যে মিলিটারি যেহেতু গ্রামে ঢুকেছে, তিনি কৈবর্ত পাড়ায় একটু যে জানায় আসবেন কিনা যে ওদিকে যাচ্ছে কিনা। আবার তিনি ভাবেন স্কুলের দিকে মনে হয় যাচ্ছে, তাহলে আজিজ মাস্টারকে একটু জানানো উচিত। আবার তিনি মাঝে মধ্যে মনে করেন যে মসজিদে হয়তোবা যাচ্ছে, তাহলে ইমাম সাহেবকে একটু জানানো উচিত। মানে একটা বৃদ্ধ মানুষ, তার আসলে এমনি তিনি মন থেকে তিনি ভালো। তিনি সবার ভালো চিন্তা করার জন্যই এটা ভাবতেছেন যে খবর দেওয়াটা উচিত কিনা। তো লাস্টে তিনি আর যান নাই। ঠিক আছে? তো গ্রামে মিলিটারি ঢুকেছে এটা ১ম বুঝতে পারলেন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব। মানে ইমাম সাহেব এইটা ভালোভাবে খেয়াল করেছেন যে মিলিটারি গ্রামের ভিতরে এসেছে। তো ইমাম সাহেব মানে ভোরে আজান দেওয়ার জন্য তিনি আগে একটু মসজিদে তিনি বসে থাকেন। তারপর সেখান থেকে আজান দেন। তো সেই সময়টাই তিনি এটা দেখতে পেলেন। তারপর তিনি অপেক্ষা করতে থাকলেন যে মুসল্লিরা আসবে কিনা। তিনি দেখলেন ভালো করে যে এই মিলিটারিরা কোথায় যায়। মিলিটারিরা দেখা গেল স্কুল ঘরের দিকে চলে গেল। স্কুল ঘরটা কোথায়? স্কুল ঘর হলো বাঁশবনের আড়ালে। ঠিক আছে? বাঁশবনের আড়ালে। মানে মসজিদ থেকে যদি দেখা হয় তাহলে একটা বাঁশ বন পড়বে এবং ওই বাঁশঝাড়ের পরেই হচ্ছে স্কুল ঘরটা বা স্কুল। তো এরপরে তিনি অপেক্ষা করতে থাকলেন। কিছু মুসল্লি আসলো। যেমন মতি মিয়া। তিনি আ আ একটা মামলায় জড়িয়ে আছে ইদানিং। তার জন্য ধর্মকর্মে একটু বেশি উৎসাহী হয়েছেন। ইমাম সাহেব নিচু গলায় তাকে জিজ্ঞাসা করলেন, "মতি মিয়া, তুমি কি আসলে মিলিটারি দেখেছো কিনা?" তখন তাদের ভিতরে এরকম কথাবার্তা হয়। কেউই বলে যে, "না, আমরা কেউই দেখি নাই।" তো আসলে অন্য লোকজন তারা এটা টের পায়নি এখন পর্যন্ত। তো যাই হোক, এরপরে ইমাম সাহেব নামাজ পড়ালেন। নামাজ পড়িয়ে তিনি অন্যান্য দিনে একটু দোয়া কালাম পাঠ করেন নামাজের পর, আ ফজরের নামাজের পর। বাট এই দিন আর তিনি সেটা করলেন না। দ্রুতই নামাজ পড়িয়ে মসজিদ থেকে চলে গেলেন তার নিজ বাসভবনের উদ্দেশ্যে। যাওয়ার পথে আরকি এখন ঘটনা ঘটতেছে। স্কুল কম্পাউন্ডের গেটের কাছে দাঁড়ানো একটা লোক হাত ইশারা করে তাকে ডাকছে। তিনি যখন যাচ্ছিলেন মসজিদ থেকে স্কুল ঘরটাকে পাশ কাটিয়ে তার বাড়ির দিকে, তখনই ওই যে স্কুল কম্পাউন্ড বলতে ওই মাঠ থেকে ধরে নেন, অথবা স্কুল ঘরের বারান্দা থেকেও বলতে পারি আমরা। সেখান থেকে একজন হাত উঁচিয়ে তাকে ডাকছিল এবং লোকটার পরনে ছিল ফুল প্যান্ট, নীল রঙের একটি হাফ শার্ট। এই লোকটা হচ্ছে একটা রহস্যময় ব্যক্তি। আ ধারণা করা হয় তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। এখানে যদিও বা তাকে দেখানো হচ্ছে একটা রাজাকারের বেশে, বাট পুরো গল্পটা আমরা যখন পড়ে ফেলবো তখন বুঝতে পারবেন। তার নাম হচ্ছে রফিক। ঠিক আছে? এই ফুল প্যান্ট এবং নীল শার্ট, নীল রঙের একটা হাফ শার্ট পরা ব্যক্তির নাম হচ্ছে রফিক। তো তিনি এই ইমাম সাহেবকে ডাকছেন। ডেকে বলছেন যে, "আমাদের মেজর সাহেব, মেজর এজাজ আহমেদ, হ্যাঁ? ওই শুরুতে বললাম। তো উনি আপনাকে ডাকছে। তো চলেন।" বলে তারপরে ইমাম সাহেবকে তিনি নিয়ে গেলেন। তারপরে দেখা গেল আজিজ মাস্টার অনিদ্রা রোগে ভোগে। মানে অনিদ্রা রোগ আছে আজিজ মাস্টারের। অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। এজন্য অনেক সকাল পর্যন্ত তাকে ঘুমাতেও হয়। তো এইদিন সকালবেলা দেখেন এই ঘটনাগুলো ঘটতে, ঘটতে কিন্তু রাত থেকে শুরু হইছে। তারপরে কিন্তু আস্তে, আস্তে সকালের পথে চলে আসছে, হ্যাঁ? তো এই সকালবেলা স্কুলের দপ্তরি এবং দারোয়ান রাসমোহন, এর নাম কি? রাসমোহন, আরো একটা ক্যারেক্টার আমরা এখানে পেলাম। এই রাসমোহন দ্রুত এসে এই আজিজ মাস্টারের দরজায় ধাক্কাধাক্কি করা শুরু করছে উঠানোর জন্য এবং তিনি এসে খবর দেন যে স্কুল ঘরে মিলিটারিরা অবস্থান করছে। তো আজিজ মাস্টার ১ম এ এটা আসলে বিশ্বাস করতে চান না যে এই স্কুলে মিলিটারি কেন আসবে? আর আমাদের গ্রামে কেন আসবে? অন্যান্য গ্রামও তো আছে, সেগুলোতে যাওয়ার কথা। এটা তো একটা অজপাড়া আগা, এখানে এসে কি করবে? তো যাই হোক, কথোপকথনের একটা সময় তিনি আ একটু রেডি-টেডি হয়ে তারপরে বের হলেন। বের হওয়ার পথেই তিনি আবার ওই যে স্কুল ঘরে যে মানে তার যে যাওয়ার জন্য যাচ্ছেন, তখন তিনি ভাবছেন যে একা তিনি যাবেন না। তো মাঝপথে তিনি আবার ব্যাক করলেন। ব্যাক করার পর তিনি চাবি ছেড়ে গিয়েছিলেন। তো চাবি নেওয়ার জন্য যখন ব্যাক করলেন বাসায়, তখন জয়নাল মিয়ার সাথে তার দেখা। তো জয়নাল মিয়ার সাথে করে নিয়ে আরো কয়েকজন একসাথে হয়ে তিনি প্রায় ৬ জনের একটা টিম গঠন করে তারা সামনের দিকে যাচ্ছেন। জয়নাল মিয়া তাকে বলছে যে, "ভয় পাওয়ার কিছু নাই। পাকিস্তানের একটা পতাকা আছে। সেই পতাকাটা একটা লাঠির সাথে বেঁধে নাও। বেঁধে নিয়ে মানে বাঁশের আগায় বেঁধে নাও। বাঁধার পরে একটু স্লোগান দিতে গেলে হয়তোবা পাকিস্তানিরা তেমনটা কিছু করবে না। তারা একটু সন্তুষ্ট থাকবে।" তো এই হিসেবে তারা ৭ টার দিকে ৬ জনের একটা ছোট্ট দল হয়ে পাকিস্তানি ফ্ল্যাগটা নিয়ে স্কুল ঘরের দিকে রওনা হলেন। এবং তারা দেখেন কিছু স্লোগানও বলেছেন। "কায়েদে আজম জিন্দাবাদ, লিয়াকত আলী খান জিন্দাবাদ, মহাকবি ইকবাল জিন্দাবাদ" এগুলো কথা বলেছেন। তো এবার বাংলা মাসের কথা উল্লেখ করে এখানে বলা হচ্ছে এই জায়গাতে বৈশাখ মাস অল্প সময়ে রোদ ঝাঁঝালো হয়ে ওঠে। তো বৈশাখ মাসের একটা রৌদ্রোজ্জ্বল দিনের কথা বলতেছে এইখানে। তো ছোট দলটিতে আজিজ মাস্টার শুরুতেই আছে, মানে নেতৃত্বে আছেন মনে করেন আজিজ মাস্টার, বাদবাকি ৫ জন তার পেছন, পেছন আসতেছে। তো রাস্তার ওপাশে ৪-৫ টা জারুল গাছ আছে। এটা আসলে বর্ণনা, এগুলোর দরকার নাই। তো পাকিস্তানের ফ্ল্যাগটি মতি মিয়ার হাতে। এই যে মতি মিয়া, এই কথাটা আমরা আবার মনে রাখবো। মতি মিয়া ওই যে একটু আগে কথা হলো, সে একটা মামলায় জড়িত আছে। এখন একটু ধর্মকর্মে জড়িয়ে গেছে বেশি এইটার জন্য। আচ্ছা, তো তার হাতে ফ্ল্যাগটা ছিল। তার হাতটা প্রায় মানে ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ ধরে থাকতে। তারপরেও ভয়ে তিনি নামাতে পারছেন না। ব্যাপারটা এরকম। তো যাই হোক, এরপর
আজিজ মাস্টার লক্ষ্য করলেন যে উঠানের চেয়ার পেতে একজন অফিসার বসে আছেন এবং তার দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ? তো ওই মানে অফিসার মানে মেজর এজাজ আহমেদ তার সম্পর্কে এখানে একটু বলতেছে, তার চেহারা সম্পর্কে, যে অত্যন্ত রূপবান একজন মানুষ, মিলিটারি পোশাকে তাকে রাজপুত্রের মতো লাগছে। এর চোখ মুখে কোনো ক্লান্তি নেই, তবে বসে থাকার ভঙ্গিটি শ্রান্তির ভঙ্গি, মানে একটু ক্লান্ত ভাব বা একটু রেস্ট করছেন এরকম। আর তিনি সামনের টেবিলে পা তুলে দিয়ে বসে আছেন, পায়ে খয়েরি রঙের মোজা। মানুষটি প্রকাণ্ড, তবে সেই তুলনায় পায়ের পাতা দুটি ছোট। তো এটা একটা জাস্ট বর্ণনা তার শারীরিক গঠনের। তো এরপরে দেখা গেল এই যে তার কাছাকাছি এসে রোগা লোকটি দাঁড়িয়ে আছে, তাকে দেখে বাঙালির মতো লাগছে। মানে তার কাছে যে দাঁড়িয়ে আছে তিনি হলেন ওই যে রফিক, যার হলো চকচকে নীল রঙের হাফ শার্ট পরা, হ্যাঁ? ওই লোকটি। তো আজিজ মাস্টারকে তারপরে ডাকা হলো। এখানে আরো কথা আছে, এগুলো আমরা ইয়ে করছি না। এখানে আজিজ মাস্টারকে ডাকা হলো এবং বাকি যারা ছিলেন ৫ জন তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক আছে? তারা চলে গেলেন এবং তারা পাশে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকলেন এবং দেখার জন্য কি ঘটনা ঘটে। তো এবার এইদিকে ধরেন যে তারা ঝোপের আড়াল থেকে ওখানে বলাবলি করতেছিল। মতি মিয়া জয়নাল মিয়াকে বলতেছে যে নীলু চাচার বাড়িতে যাই চলেন। মানে নীলু সেনের বাড়িতে যাওয়ার কথা বলতেছে। ওই যে যিনি সম্ভ্রান্ত পরিবারের উত্তরাধিকারী, হ্যাঁ? তার বাড়িতে যাওয়ার কথা বলছে। কিন্তু তারা যাবে না, কারণ তারা দেখতে চায় শেষ পর্যন্ত এই যে আজিজ মাস্টারের সাথে কি হয়, হ্যাঁ? এটার জন্য। তো দেখা যায় বদিকে দেখা গেল ফর্সা জামা গায়ে দিয়ে হনহন করে আসছে। এই যে বদি, এটা হচ্ছে ওই বদিউজ্জামান। ঠিক আছে? ওই যে মীর আলীর বড় ছেলে। তো সে ফর্সা জামা গায়ে, মানে সাদা রঙের একটা জামা বা পরিষ্কার একটা জামা, এটাও বলতে পারি আমরা, সাদাই হতে হবে এমন না, গায়ে দিয়ে সে আসছিল। তার বগলের মধ্যে ছাতা, মানে আগের যুগে যেভাবে হইতো আর কি, বগল দাবা করে ছাতা নিয়ে যাওয়া সেরকম। তো ছাতিম গাছের নিচে একসঙ্গে এতগুলো মানুষ দেখে হকচকিয়ে গেল। ঠিক আছে? তো যাই হোক, বিষয় কি? মতি মিয়া ঠান্ডা গলায় বলল, জানো না কিছু? তখন সে বলতেছে, না কিছুই জানি না। বদি চিন্তিত ভঙ্গিতে তাকায়, কিছু বুঝতে পারে না। জয়নাল মিয়া তাকে ব্যাপারটা বলল যে স্কুল ঘরে মিলিটারি আসছে। তো তারপরে আসলে বদি এই কথাটা শুনে একটু সেও বসলো, একটু তারও আগ্রহ বাড়লো যে কি সর্বনাশ একটা ব্যাপার। তো এরপরে দেখা গেল মানে বদি দেখা যাচ্ছে ওনাদের সাথে খুবই মানে গল্পগুজবের মধ্যে মেতে গেলেন আর কি। গল্পগুজব তো তখন করার সময় নাই আর কি, ওনাদের মতোই উনি বসে থাকলেন চুপচাপ করে, হ্যাঁ? আর কিছু তথ্য দিলেন। লম্বা খুব মুখ লম্বা করে বসে থাকে, ঠিক আছে? এরকম বদি মুখ লম্বা করে বসে থাকে, একসময় মৃদুস্বরে মুসলমানের জন্য ভয়ের কিছু নাই, এরকম কথা তিনি অন্যদেরকে শোনাচ্ছিলেন ওইখানে। তো কোথায় দেখেছে? গঞ্জে দেখে আসছে বা বাজারের দিকে দেখে আসছে, এই কথাটা বলছে। তো যাই হোক, বদি একটি বিড়ি ধরিয়ে দ্রুত টানতে থাকে, তার মধুবনে যাওয়া অত্যন্ত দরকারি। কে জানে, হয়তো মধুবনে মিলিটারি এসে দোকান পাট্টি জ্বালিয়ে দিছে। সে উঠে দাঁড়ালো এবং সে হচ্ছে মধুবনের দিকে রওনা দিয়ে দিল। দেখেন বদি কিন্তু এখানে এসে বেশ কিছুক্ষণ থাকে নাই, কিছুক্ষণ বসে থেকে খবরাখবর নিয়ে তার কিছু মতামত দিয়ে এখান থেকে কিন্তু মধুবনে তার দোকানের উদ্দেশ্যে রওনা দিল। তো কড়া রোদ উঠেছে, আকাশে মেঘের লেশমাত্র নাই, যা হয় বৈশাখ মাসে। এই রোদ, এই বৃষ্টি এরকম অনেকটাই হয়ে থাকে। তো রোগা নীল শার্ট পরা লোকটি বাঙালি, ওই যে ওই রফিকের কথা বলা হচ্ছে, ঠিক আছে? নীল হাফ শার্ট পরা লোকটির কথা। তো তিনি হচ্ছেন একজন বাঙালি, যেহেতু নাম রফিক তো বাঙালি তো হবেন। আস্তে আস্তে এখানে লেখক কিন্তু ওই রফিকের সম্পর্কে তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ? তো সে আজিজ মাস্টারের দিকে তাকে শুকনো গলায়, ইনি মেজর এজাজ আহমেদ, মানে পরিচয় করিয়ে দিলেন। তারপরে মেজর সাহেব তাকে কিছু জিজ্ঞাসা করলেন, ঠিক আছে? মেজর এজাজ আহমেদ আর কি, আজিজ না। তো তিনি জিজ্ঞাসা করলেন, তখন এই আজিজ মাস্টার কিছু মানে উত্তর করলেন, কিছু জিজ্ঞাসা করার পরে উত্তর করলেন। যেমন হচ্ছে এখানে তার নাম জিজ্ঞাসা করা হয়েছে। তো আজিজুর রহমান মল্লিক, এই যে আজিজ মাস্টার যাকে বলা হচ্ছে তার পুরো নাম হলো আজিজুর রহমান মল্লিক। তো তাকে এইভাবে ছোটখাটো কিছু প্রশ্ন করা হয়। তাকে কবি ইকবাল সম্পর্কে প্রশ্ন করা হয়, যেহেতু তারা স্লোগানে ইকবাল জিন্দাবাদ জিন্দাবাদ বলেছিল, তো সেই জন্য প্রশ্ন করা হয়। তো তিনি জানান যে ইকবাল তিনি একজন কবি। তো কথায় কথায় মেজর সাহেব এটাও জেনে যান যে এই আজিজ মাস্টার তিনিও কবিতা লিখেন। তো তিনি আরও জিজ্ঞাসা করেন যে তিনি রেডিও শোনেন কিনা, মানে আজিজ মাস্টার রেডিও শোনে কিনা, বা রেডিওতে ইন্ডিয়ান কোনো চ্যানেল শুনতে পায় কিনা, সেখানে পাকিস্তানি মিলিটারি সম্পর্কে কিছু কথা বলা হচ্ছে, তারা নৃশংস বা হত্যাকাণ্ড করছে, এগুলো তিনি বিশ্বাস করে কিনা, শেখ মুজিবুর রহমানকে চেনে কিনা, এই বিভিন্ন প্রশ্নগুলো করা হচ্ছে। এবং এক পর্যায়ে তাকে কফি খাওয়ার অফার করা হয়, তিনি কফিও খান। এবং ওই যে আমি বললাম যে তিনি যে কবি, এই কথাটা একটা পর্যায়ে মানে এই যে মেজর এজাজ তিনি এটা শুনে নিলেন তার কাছ থেকে, এবং তার কাছ থেকে তিনি আরো বেশ কিছু কথা বলেন। যেমন একটা কথা বলছেন যে তিনি জিজ্ঞাসা করেছেন আরো কারো কাছে রেডিও আছে কিনা। তখন ওই এজাজ আজিজ মাস্টার তিনি বলে দিলেন যে হ্যাঁ, গ্রামে জয়নাল মিয়া এবং নীলু সেন, মানে দুইজন বড়লোক শ্রেণীর মানুষ, তাদের কাছে এই যে ট্রানজিস্টর অথবা রেডিও এইগুলো আছে। তো এইগুলা বলার পর তাকে মিলিটারি যে মেজর তিনি তাকে যেতে বললেন। কিছু দূর যাওয়ার পরেই, এই যে দেখেন এখানে বলা আছে, প্রায় ৩০ গজের মতো যাওয়ার পর সে ভয়ে ভয়ে একবার পেছনে তাকালো। মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, তার সঙ্গে রোগা লোকটি চিন্তিত মুখে তাকিয়ে আছে।
তারপরে দেখা যাচ্ছে মেজর সাহেব তখন তাকে হাত ইশারায় করে কাছে ডাকলেন। তো দ্বিতীয়বার তাকে ডাকা হলো। ১ম বারে অনেক কথা হলো, অনেক তথ্য জিজ্ঞাসা করা হলো, এই গ্রামে মুক্তিযোদ্ধারা আছে কিনা, জঙ্গলা মাঠে কেউ লুকিয়ে আছে কিনা, এরকম ধরনের প্রশ্ন করা হয়েছে। তো তিনি তো জানেন না এই বিষয়ে। তো তিনি জানি না স্যার, জানি না স্যার এগুলোই বলে গেছেন। তো লাস্টে তাকে আবার ডেকানো হলো। তারপরেই আসলে ওই যে তিনি যে কবিতা জানেন, সেই মানে কবিতা লিখেন এই ব্যাপারটা মেজর আবার মনে করিয়ে তাকে জিজ্ঞাসা করলো। তো বলছে যে তোমার লেটেস্ট খুব রিসেন্ট লিখেছো এরকম কোনো কবিতা একটা শোনাও। তখন আজিজ মাস্টার এই কবিতাটা শোনায়। আজিয়ে নিশীথে তোমারে পড়িছে মনে, হৃদয়ে যাতনা উঠিছে জাগিয়া ক্ষণে ক্ষণে, তুমি সুন্দর চেয়ে থাকি এই কল্পলোকের চোখে, ভালোবাসা ছাড়া নাই কিছু আর মোর মনোময় বুকে। এটাও কিন্তু একটা প্রেমের কবিতা এবং ওই যে ঘুরে সেই মালা রানীকে বা মালাকে নিয়ে লেখা কবিতাটা। তো যাই হোক, এভাবে কথা হয় এবং এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করেন যে এই মালাকে সে পছন্দ করে কিনা, মালাকে বিয়ে করতে চায় কিনা, এবং মেজর সাহেব তাকে বলতেছে মালার সাথে তোমার বিয়ে দিয়ে দিব, তুমি সত্য কথা বলো। মানে এগুলো আসলে তাকে তার কাছ থেকে এই সে আমাদের যে মুক্তিযোদ্ধা তাদের কথা বের করার জন্য এই কথাগুলো বলছিল তাকে। তো একটা পর্যায়ে আরো জিজ্ঞাসা করে যে মালার বয়স কত, মালার বাবার নাম কি? তখন সে বলে দেয় জয়নাল মিয়ার মেয়ে হচ্ছে মালা, বয়স হচ্ছে ১৩-১৪। তো একটা সময় তাকে আবার ওই যে ঘর আছে স্কুলের, সেই ঘরের ভিতরে তাকে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে পাঠিয়ে দেওয়ার পর যখন ভিতরে যান আজিজ মাস্টার, তখন দেখেন আগে থেকেই সেখানে আমাদের যে ইমাম সাহেব তিনি সেখানে আছেন। আর বেশ কিছু কথা হয়, যেমন আমরা জানি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বেশ কিছু জওয়ান এবং কয়েকজন অফিসার লুকিয়ে আছে। এটা হচ্ছে ওই যে মেজর সাহেব বলতেছে যে এই জঙ্গলা মাঠে অথবা এই নীলগঞ্জ গ্রামে এই বেশ কয়েকজন অফিসার এবং জওয়ান, এক কথায় মুক্তিযোদ্ধা যারা আছে তারা লুকিয়ে আছে। তো এটা শুনে আজিজ মাস্টারের চোখ বড় বড় হয়ে গেল। ওরা আমার দুজন অফিসারদেরকে নিয়ে গেছে। একজন হচ্ছে আমার বন্ধু মেজর বখতিয়ার, তিনি হচ্ছেন ফুটবল প্লেয়ার। তো যদি প্রশ্ন আসে মেজর এজাজ আহমেদের বন্ধুর নাম কি, তাহলে কি হবে? বন্ধুর নাম হচ্ছে মেজর মেজর বখতিয়ার। তো যাই হোক, এগুলা জিজ্ঞাসা করা হলো, কিন্তু তারপরেও কিন্তু ওই যে আজিজ মাস্টার তখন না না বলে গেছে, মানে তিনি জানেন না তো আসলে কি বলবেন। তো এরপরে তাকে আসলে ভেতরে পাঠিয়ে দেওয়া হলো এবং তিনি যাইতে চেয়েছিলেন যে, "স্যার তাহলে আমি এখন যাই।" কিন্তু তাকে আর যেতে দেওয়া হয় নাই। বলা হয়েছে, "তুমি তো সবকিছু জেনে গেলে, তোমাকে কি যেতে দেওয়া উচিত?" মানে হয় না যে কাউকে আটকাতে চাইলে একটা উল্টাপাল্টা প্রশ্ন করে তাকে আটকে ফেলার, সেই কাজটাই করেছে আসলে মেজর। আ তো আজিজ মাস্টারকে আটকায় দিল ওই ঘরের মধ্যে। তো আজিজ মাস্টার অবাক হয়ে দেখলো একটা চেয়ারে ইমাম সাহেব জড়সড় হয়ে বসে আছেন। কোথায়? ওই যে ঘরের ভেতরে যখন গেলেন। ইমাম সাহেবের নাক মুখ ফুলে গেছে, নিচের ঠোঁটটি কেটে গেছে, তার সাদা পাঞ্জাবিতে রক্তের ছোপ। তার মানে বোঝা যাচ্ছে ইমাম সাহেব একটু মারধরের শিকারও হয়েছেন। তো যাই হোক, এরপরে দেখা গেল দিনের বেলা মীর আলীর কাজ হচ্ছে, আবার মীর আলীর বাসায় নিয়ে চলে আসা হয়েছে গল্পের প্যাটার্নটা এখানে। তো মীর আলীর হলো কাজ সকালবেলা উঠে পরিবাণু, তার যে নাতনি আছে তাকে নিয়ে বারান্দায় বসে থাকা। পরিবাণুর বয়স ৩। তো আর হচ্ছে মীর আলী একটু চা খেতে পছন্দ করেন। মীর আলীর ছেলে মানে বদিউজ্জামান, সে বাজার থেকে চা এনেও রেখেছে এবং অনুফাকে বলেও রেখেছে যে যেন তার বাবাকে মাঝেমধ্যে চা দেওয়া হয়। বাবা যেহেতু কাশি হয় এবং বৃদ্ধ মানুষ, চা খেলে ভালো হয়। তো আজকে আসলে মীর আলীর একটু চা খাওয়ার বেশি ইচ্ছা হইছে। তো সে তার নাতনিকে বিভিন্ন কথার মাধ্যমে আসলে এই কথাটা তার পুত্রবধূর কানে পৌঁছানোর চেষ্টা করতেছেন যে চা খাইলে অনেক ভালো হয়, কাশি-টাশি দূর হয়ে যায়। এই ধরনের কথাবার্তা বলতেছে আরকি। তো দিয়ে একটা সময় দেখা গেল যে অনুফা মানে মীর আলীর পুত্রবধূ, তিনি এসে চা দিয়ে গেলেন। তো এরপর দেখা গেল যখন আ মীর আলী চা খেতে বসলো এবং এর মাঝখানে দেখেন আরেকজন এসে মানে তাকে, "দাদা চা দাও, পোলাপান মাইনষের চা খাওন নাই। চা দাও দাদা" বলে আরেকজন এসে তার কাছে চা চাচ্ছিল। তো তখন তিনি আবার হচ্ছে অনুফা তাকে বললেন যে, "আরো ১ বাটি চা দিয়ে যাও।" তো অনুফা হলো মীর আলীকে ১ বাটি চা দিয়ে গেছিল, হ্যাঁ? তার শ্বশুরকে। তো এই সময়ে আসলে এক ঝাঁক গুলি হলো, হালকা মেশিন গানের কানে তালা ধরানো ক্যাট শব্দ। পরিবাণও আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলো এবং মীর আলী মানে দাঁড়াতে যেয়ে মানে চমকে যেয়ে দাঁড়াতে যেয়ে ওই চায়ের বাটিটা পরিবাণের উপর পড়ে গেল। তো এরকম একটা অবস্থা। নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়ে গেল। দ্বিতীয় একটা সৈন্যদল এসে ঢুকলো। তারা ঢুকলো মার্চ করে। তো ১ম এ একটা সৈন্যদল কিন্তু গত রাতে ঢুকেছে। আজকে দিনের বেলা আরো একটা সৈন্যদল আসছে এবং তারা একটু মার্চ করে সুন্দর করে মানে সোজাভাবে সবাই দলবদ্ধভাবে ঢুকেছে গ্রামের ভেতরে। তারাই আসলে এই শব্দটা করেছে। তাদের সঙ্গে আছে ৪০ জন রাজাকারের একটি দল। এটা মনে রাখতে হবে, হ্যাঁ? তার পরের পেজে যদি আমরা আসি তাহলে আমরা এখানে দেখব বদিউজ্জামান কিন্তু সে যাচ্ছিল কোথায়? মধুবন বাজারে। তো হঠাৎ করে মানে সে এই যে শব্দ শুনে মধুবন বাজার থেকে বাজারে যাওয়ার পথ থেকে ঘুরে আবার সে নীলগঞ্জে তার নিজের বাড়িতে যাওয়ার জন্য ব্যাক করলো। আর মধুবন বাজারে সে যাবে না। তো যাইতেই তার একমাত্র চেষ্টা, সে মানে মাঝপথে সে দেখলো যে তার নীলগঞ্জে না যাওয়া, যেটা আমি বললাম আরকি, জংলা মাঠের কাছাকাছি সে আসতেই ওই ২য় মিলিটারি দলকে সে দেখতে পেল। ঠিক আছে? ওই জঙ্গলা মাঠের কাছে আসতেই যখন সে মধুবন বাজারের দিকে না যেয়ে ব্যাক করে আবার নীলগঞ্জের দিকে আসছিল, তখনই সে ওই জঙ্গলা মাঠের কাছাকাছি আসতেই এই মিলিটারিদেরকে দেখতে পায়, ২য় দলটাকে। তখন বদিউজ্জামান উর্ধ্বশ্বাসে এরা দৌড় দিয়েছে জঙ্গলা মাঠের দিকে এবং হুমড়ি খেয়ে একটা নিচু গর্তে পড়ে গেছে। সেখানে ১ কোমর পানি। ওই গর্তের ভেতরে ১ কোমর পানি। তো ওইখানে বদিউজ্জামান পড়ে রইল।
মিলিটারি আর জঙ্গল আর মাঠটা পুরো চারদিক থেকে ঘিরে রেখেছে। মোর্তা ঝোপের আড়ালে মাথা ঢুকে ঢেকে রাখলো কে? বদিউজ্জামান। তো ওই যে গর্তের ভিতরে পড়লো এক কোমর যে পানি, তো ওখানে যে মোর্তা যে ঝোপঝাড়গুলো রয়েছে সেটার একটু আড়াল করে সে ওখানে লুকিয়ে থাকলো মাথা নিচু করে। তো এইভাবে থাকতে থাকতে দুঃখিত। তো এইভাবে থাকতে থাকতে তার অনেকক্ষণ চলে গেল। এবার দেখা গেল যে ঝোপের আড়ালে ওই যে যারা হচ্ছে ৬ জন আজিজ মাস্টারের সাথে আসছিল, তারা যে ঝোপের আড়ালে এসে দাঁড়িয়ে মানে বসেছিল দেখার জন্য স্কুল ঘরে কি হয়। তারা একটু খোঁজখবর নিয়ে দেখলো যে আর কাউকে দেখা যাচ্ছে না। মানে আজিজ মাস্টারকে দেখা যাচ্ছে। আজিজ মাস্টারকে তো ঘরের ভেতরে ঢুকিয়ে দিছে। তো এইটা ওরা দেখতে পাচ্ছে না আজিজ মাস্টারকে। তখন তারা আবার বলতেছে যে তাকে মেরে টেরে ফেললো কিনা। এই বিভিন্ন কথাবার্তা হচ্ছে। তো এরকম সময় দেখা গেল মতি মিয়ার যে আ আ শ্যালক রয়েছেন নিজাম, সেও আসতেছিল ওই আ ঝোপের ওইদিকে। ঠিক আছে? মানে যেখানে এই যে জয়নাল মিয়া, মতি এরা বসেছিল আজিজ মাস্টারকে দেখার জন্য স্কুল ঘরের দিকে তাকিয়ে ওইখানে। তো আসতেই গুলির মানে মানে গুলি করার শব্দ শুরু হয়ে যায় এবং রাজাকারের ২য় দলটি গ্রামে উঠে এলো। মানে এই ঘটনাগুলো একই সময়ে ঘটতেছে এবং একই সময়ে বিভিন্ন জায়গার কথাটা লেখক আমাদের কাছে এখানে তুলে ধরছে। যখন ওই যে গুলির শব্দ হলো ১ম এ মীর আলী চা খাচ্ছিলেন, চা পড়ে গেল। ওইটা হলো মীর আলীর বাড়ির ঘটনাটা বললেন। ওই একই ব্যাপারটা কিন্তু ওই গুলির শব্দটাই। তারপরে ওই একই গুলির শব্দেই ওই যে বদিউজ্জামান মধুবন বাজারে না গিয়ে ব্যাক করে চলে আসতে যেয়ে জঙ্গলার মাঠের দিকে যাইতে যেয়ে একটা গর্তের মধ্যে পড়ে গেল, যেখানে কোমর পানি আছে। ওই একই গুলির শব্দে কিন্তু এইখানে দেখাচ্ছে যে জয়নাল মিয়া, মতি ওরা যে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়েছিল সেখানে কি ঘটনা ঘটছে সেটা। বুঝতে পেরেছেন? মানে বারবার গুলি হচ্ছে এরকম না। একবারই গুলি হইছে, কিন্তু জায়গায়, জায়গায় লোকজন থাকার ফলে তাদের একেকজনের অবস্থানটার বর্ণনা দিচ্ছেন লেখক এই ধাপে, ধাপে। তো যাই হোক সবাই তখন দৌড় দিয়ে যেদিকে খুশি দৌড় দেওয়া শুরু করে দিল। কিন্তু নিজাম খুবই হাসিখুশি মুখ নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো। যেহেতু সে একটু পাগল গোছের, তো তার কাছে এটা ভালো লাগছিল হয়তোবা। তো যাই হোক ইমাম সাহেব আর হচ্ছে আজিজ মাস্টার যখন ঘরের ভিতরে আছে, ইমাম সাহেব আজিজ মাস্টারের সাথে কিছু কথাবার্তা বলার চেষ্টা করলেন। বললেন যে, "দোয়া ইউনুস পড়েন, সময় খুব খারাপ যাচ্ছে। তারপরে এরা কি জন্য আসছে বুঝতে পারছেন না, আমাদের বিপদ আছে।" এরকম ধরনের কিছু কথাবার্তা বলতেছে। তো যাই হোক স্কুল ঘরটি টিনের হওয়াতে রোদে টিন তেতে গেছে এবং ঘরের ভিতরে অসহ্য গরম। আজিজ মাস্টারের পানির তৃষ্ণা পেয়ে গেছে অলরেডি এবং মানে ক্ষুধাও পেয়ে গেছে। বেলাও অনেক হয়েছে, ক্ষুধা হওয়ারই কথা। অন্য সময় এত দেরি হলে মালা এসে খোঁজ নিত। "মামা ভাত বাড়ছে আসেন" বলেই সে চলে যেত না। দরজা ধরে এঁকে বেঁকে দাঁড়াতো যেন সঙ্গে করে নিয়ে যাবে। মানে এখানে আসলে বোঝাচ্ছে যে মালার কথাটা এখানে তুলে ধরেছে। মালার প্রতি কেন এই যে আজিজ মাস্টার একটু আকৃষ্ট হয়েছে সেটাও তুলে ধরেছে। হয়তোবা মালাও আজিজ মাস্টারকে কিছুটা মনে, মনে পছন্দ করত। তো যাই হোক গতবার ময়মনসিংহ থেকে মালার জন্য একটা তিনি মাঝে মধ্যেই করেন যে কেনার চেষ্টা করেন কিছু গিফট। তো সেবার একটা আয়না কিনে এনেছিলেন, কিন্তু আয়নাটা দেওয়ার আয়নাটা পরবর্তীতে একটা সময় তিনি দিয়েও দেন। তো যাই হোক এরপরে আমরা যদি পরের পেজে চলে আসি। এখানে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায় এতক্ষণে এবং ওই যে ইমাম সাহেব তিনি আজিজ মাস্টারকে বলতেছে যে, "নামাজ পড়তে হবে। তাহলে আমি ওই মিলিটারিদের কাছে একটু পানি চাই।" তখন উনাদের যে স্বাভাবিক কথা, মিলিটারিরা তো মুসলমান, তারা হয়তোবা পানি চাইলে কিছু বলবে না। এই ধরনের ছোটখাটো কথা হতে থাকে এখানে। তো এরপরে একটু আমরা আসি এখানে। তো এখন একটা দৃশ্য দেখানো হয়। সেটা হচ্ছে নীলু সেনের বাড়িতে কি ঘটছে সেটা। গতরাতে এক পলকের জন্য নীলু সেন গতরাতে এক পলকের জন্য ঘুমাতে পারেনি। ঠিক আছে? দোতলায় যে ঘরটি তার বিছানা, সে ঘরের বারান্দায় গড়াগড়ি করছে। নীলু সেনের বোনপো আ মানে বোনের ছেলে বলাই বড়, বড় চোখ করে মামার অবস্থা দেখছে। রাত ২টার দিকে বলাই ঠিক করল মামার জন্য ডাক্তার আনতে সরাইল বাজারে যাবে। তো এইখানে কি হয়েছিল? আ এই যে নীলু সেনের আসলে পেটের ব্যথা হয়েছিল। তলপেটে প্রচন্ড ব্যথা হচ্ছিল এবং একটা সময় তার যে আ ওই যে মুখ দিয়ে ফেনা বের হয়ে যাওয়ার যে ব্যাপারটা, গাঁজলা বেরোতে শুরু করল সেটা বলছে। ওই রাতের বেলা, গত রাতের কথা বলা হচ্ছে। তারপরে একটা সময় দেখা গেল যে সে আ ঘুমিয়ে পড়ল এবং আপাতত ঠিক আছে। পরের দিন সকালে আবার আমরা তার কথা শুনতে পারব। তো নিচে থেকে এই যে পরের দিন সকালে গ্রামের মিলিটারি আসার এত বড় একটা খবরেও বলাই তার ঘুম ভাঙালো না। আহা বেচারা ঘুমাক। তো রাতের বেলা যেহেতু খুব কষ্ট হয়েছে নীলু সেনের, সেহেতু পরের দিনে যে বলাই জানতে পেরেছে মিলিটারি আসছে, যে গোলাগুলির শব্দ, তারপরেও নীলু সেনের ঘুম-টুম ভাঙায় নাই সে। কারণ সে একটু ঘুমালে ভালো লাগবে হয়তো, অসুস্থ মানুষ। তো যাই হোক ডাকাডাকি শুরু হয়ে গেছে নীলু সেনের নিচে, বাড়ির নিচে এসে। সেখানে নীল শার্ট পরা একটি লোক বলল, "আপনার নাম কি নীলু? নীলু সেন?" তো উপর থেকে আসলে নীলু সেন মুখ বাড়িয়ে, জানালা দিয়ে মুখ বাড়িয়ে ওইখানে দেখছিল। তো দেখার পরে বলছে যে, "জি, আমি নীলু সেন।" তখন তাকে নিচের দিকে আসতে বলা হয়। তো নিচের দিকে এসে নীলু সেন দরজাটা মানে মূল ফটকটা খুলে সবাইকে আদাব বলে। তার কথা শেষ হতে না হতেই
গুলির শব্দ, ৪-৫টা গুলির শব্দ এবং নীলু সেন সেখানে কাত হয়ে পড়ে যান। মানে নীলু সেনকে এখানে হত্যা করা হয়। কেন? ওই যে হিন্দু বিদ্বেষী যে ব্যাপারটা ছিল পাকিস্তানি ওই মিলিটারিরা তারা এসে যেহেতু দেখেছে নীলু সেন হিন্দু, সাথে সাথেই তাকে গুলি করেছে। তার কোনো কথা শোনার আসলে তারা প্রয়োজন মনে করেনি। তো আবার চলে আসছি বদিউজ্জামানের কাছে। বদিউজ্জামান মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেলো। কোথায় পানি খেলো? ওই গর্তে যেখানে কোমর পর্যন্ত পানি, সেখান থেকেই পানি খাচ্ছে। এখন বিপদে কি করবে? আসলে যুদ্ধের সময় কিন্তু এরকম ঘটনা ঘটেছে, হ্যাঁ? মানে অনেক কষ্ট করেই কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছে বা লুকিয়েছিল যারা গ্রামবাসীরা, সাধারণ মানুষ, তারা কিন্তু এরকম কষ্ট অনেকগুলোই করেছে। তো তারই একটা কিন্তু এখানে মানে উদাহরণ হিসেবে আমি বলব এই বদিউজ্জামান। হ্যাঁ? এই সাধারণ একজন পাবলিক সে কিভাবে কষ্ট করছে ওই সময়টাতে। তো যাই হোক তিনি নিজে, নিজে অনেক কিছু মনে, মনে ভাবতেছেন আরকি। তো ওই মিলিটারিদেরকে নিয়ে মিলিটারিরা একটু রাগ-টাগ বেশি তাদের, তারা গুলি করে মেরে ফেলে। এই ধরনের কথাবার্তা ভাবছে। এখানে তেমন কিছুই নাই। তার একটু করে আ মানে কাশিও শুরু হয়ে গেছে। যথেষ্ট ঠান্ডা, অনেকক্ষণ ধরে পানির মধ্যে বসে আছে এইজন্য। তো তারপরে আমরা যদি দেখি এখানে নীল শার্ট পরা লোকটি বলল, "আপনারা দুজন আসেন আমার সঙ্গে।" তো আজিজ মাস্টার তাকালো ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব ভীতস্বরে স্বরে বললেন, "কোথায়?" মানে এখানে নীলু সে ওই যে সরি ওই নীল শার্ট পরা লোকটা যার নাম রফিক, মনে থাকবে তো? যার নাম হলো রফিক। তিনি যাকে আমরা রহস্যময় চরিত্র বলছি এখানে। তিনি ওই যে স্কুল ঘরে যেয়ে ইমাম সাহেব এবং আজিজ মাস্টারকে ডেকে বললেন, "আপনারা দুজন আমার সাথে চলেন।" তো ওরা বলছে, "কেন? কোথায় যাবো?" তখন বলল যে, "মেজর সাহেব ডেকেছেন, চলেন।" তো দিয়ে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো। তো তাদেরকে নিয়ে যাওয়ার পরে স্কুল ঘরের বারান্দায় তারা যখনই বের হইলেন তখন দেখলেন যে বাইরে কেউ নাই আশেপাশে। তো যাই হোক তাদেরকে নিয়ে যাওয়া হলো ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত, তারা এগোলো নিঃশব্দে। জুম্মা ঘরের পাশে ৮ জন ৯ জন মানে জুম্মা ঘরের ওখানে যেখানে মসজিদ সেইখানে তাদেরকে নিয়ে যাওয়া হইলো এবং সেখানে নরম গলায় এই যে নামটা, এই যে নীল শার্ট পরা ব্যক্তির নাম যে রফিক, সেটা এখানে উন্মোচিত হয়েছে আরকি। এখানে ইমাম সাহেব ঘন, ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। তিনি নীল শার্ট পরা লোকটাকে জিজ্ঞেস করলেন, "ভাই আপনার নাম কি?" তখন ওই লোকটা তার নাম বলেছেন যে তার নাম হলো রফিক। ঠিক আছে? তো রফিক সাহেব, "আমার জোহরের নামাজ কাজা হয়েছে। পানির অভাবে উযু করতে পারিনি।" রফিক তার কোনো জবাব দিল না। মানে ইমাম সাহেব উনাকে, রফিক সাহেবকে বলল যে, "আমি জোহরের নামাজ পড়ব।" কিন্তু রফিক সাহেব আসলে এখন কোনো কিছুর প্রশ্নের উত্তর দিচ্ছেন না। হয়তো কারণ আছে, আমরা সেটা দেখব। তো নিচের পেজে যদি আমরা আসি তাহলে দেখব এখানে রফিক সাহেবকে আরো একটু জিজ্ঞাসা করেছেন যে, "আপনার দেশের বাড়ি কোথায়?" তো তখন তিনি কিন্তু যে বলেছেন যে তার দেশ হলো কুমিল্লা নবীনগর। কুমিল্লার নবীনগরে রফিক সাহেবের মূল বাড়ি। তো যাই হোক এদিকে দেখা যাচ্ছে রফিক সাহেব তখন তাদেরকে বলছে যে একটা অপরাধীর বিচার করা হবে। তার নাম হলো মনা। যে অপরাধী তার নাম কি? মনা। সে খুন করেছে। কাকে খুন করেছে? ওই যে চিত্রাবলীর কথা মনে আছে? হ্যাঁ, তার সন্তানকে খুন করা হয়েছে। তো ওই বুড়ি নালিশ করেছে মেজর সাহেবের কাছে। এইজন্য মেজর সাহেব এই মোনার বিচার করবে আজকে। তো বিচার করবে যেহেতু, এবং বিচার কি হতে পারে বলেন? মৃত্যুদণ্ড। তো এইজন্য এইটা দেখানোর জন্য আসলে এই যে ইমাম সাহেব এবং আজিজ মাস্টারকে নিয়ে আসা হইছে। শুধু দেখানোটাই মূল উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্যটা এটা হচ্ছে যে এই মৃত্যুটা দেখার ফলে যেন তাদের ভেতরে ভয়ের সৃষ্টি হয় এবং তারা যেন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা যেন ভয় পেয়ে সত্য কথা যদি জানা থাকে সেগুলো যেন বলে ফেলে। এইটার জন্য আসলে মূলত ওদেরকে সামনে এনে চোখের সামনে এই শাস্তিটা দিবেন। এক কথায় ওই মনাকে মেরে ফেলবেন এখানে। তো যাই হোক তারা একটু দূরে দাঁড়িয়ে থাকলো। একটা সময় আ এখানে আবার চলে আসলাম এই জায়গায় চলে আসছে, দেখেন মীর আলীর বাড়ির কথা চলে আসছে। মীর আলী বাড়ির উঠোনে বসেছিল। আজ বাড়িতে রান্না হয়নি। খিদের যন্ত্রণায় সে অস্থির হয়ে গেছে, কিন্তু অনুফা কিছুই করছে না। তো যেহেতু চারপাশে গোলাগুলির শব্দ শুনেছে একবার, তো এতে তারা সবাই আতঙ্কিত। শুধু যে এই মীর আলীকে এখানে বারবার কেন বলা হচ্ছে? মনে করেন এটা একটা ওই যে গ্রামের সাধারণ একটা পরিবারের চিত্র তুলে ধরার জন্য মীর আলীর এই পুরো পরিবারের কথাটা এখানে তুলে ধরা হয়েছে। তো এরকমই কিন্তু ওই গ্রামের আরো যেই সাধারণ পরিবার রয়েছে তারাও কিন্তু এরকম ভয়ের মধ্যেই দিন কাটিয়েছে তখন। তো যুদ্ধের সময় এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তো যাই হোক আম আ এরপরে ধরেন আ যখন হচ্ছে ওই যে আজিজ মাস্টার ইমাম সাহেবকে নিয়ে যাচ্ছিলেন রফিক, ওই যে জুম্মা ঘরের সামনে যেখানে মনাকে হত্যা করা হবে বা শাস্তি দেওয়া হবে, তখন এই মীর আলী তাদের সাথে একটু কথোপকথন করে। সেই কথাটা, এটা দরকার নেই খুব একটা। এরপরে এখানে দেখেন বলা হচ্ছে আ এই যে আপনাকে তো বলেছি বিনা প্রয়োজনে কথা বলবেন না। জি আচ্ছা, আমার বয়স ৩০। রফিককে দেখে বয়স আরো বেশি মনে হয়। এখানে রফিকের সম্পর্কে আরো একটা তথ্য আমরা পেয়েছি যে রফিকের বয়স হলো ৩০। তাহলে রফিকের সম্পর্কে আমরা জানতে পারলাম নীল শার্ট, হাফ শার্ট পরা ব্যক্তির নাম হলো রফিক। তার মূল বাসা হচ্ছে কুমিল্লার নবীনগর। তার বয়স হচ্ছে ৩০ বছর। ঠিক আছে? এর সম্পর্কে আরো একটা তথ্য আমরা পাবো আরো পরে যেয়ে সেটা। তো যাই হোক এরপরেই মনা কৈবর্ত তার ১১ বছরের ভাইকে নিয়ে তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে আছে। তো মনাকে একা, একা ধরে আনা হয় নাই। মনার সাথে তার ছোট ভাইকেও ধরে নিয়ে আসা হয়েছে। তারা একটা তেঁতুল গাছের নিচে বসে আছে ওই জুম্মা ঘরের সামনে। তো মেজর সাহেব ১০ গজ দূরে দাঁড়িয়ে সিগারেট টানছেন। তার সঙ্গে একজন নন কমিশনড অফিসার, আরেকজন অফিসার আছে। আর হচ্ছে বিলের পাড়ে উঁচু জায়গায় একদল রাজাকার দাঁড়িয়ে। আসলে চারপাশের অবস্থানটা এখানে তুলে ধরছেন লেখক। তো যাই হোক এক পর্যায়ে এসে
মনাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হলো যে, "তুমি কেন খুন করেছো এই চিত্রা বুড়ির ছেলেকে?" মনা বলে, "সে আমার পরিবারের সাথে খারাপ কিছু করেছে।" তখন বলে, "তোমার পরিবারের সাথে বলতে তোমার স্ত্রীর সাথে?" তখন মনা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপরে সে হ্যাঁ বলে। তারপরে মেজর আবার জিজ্ঞাসা করে, "তাহলে তোমার স্ত্রী খুব সুন্দর দেখতে?" মানে যা হয় আরকি একটা পাকিস্তানি আ মানে কুৎসিত মনের একজন মানুষের যেরকম স্বভাব, সেই স্বভাবটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো যাই হোক, এরপরে একটা পর্যায়ে তাকে গুলি করে হত্যা করে ফেলা হয়। এখানে আর দেখার কিছু নাই। এই হত্যা করে ফেলার আ সময় যখন ইমাম সাহেব এটা দেখেন, তখন তার এটা সহ্য হয় না। তিনি এখানে বমি করে দেন এবং পরবর্তীতে তিনি ঘন, ঘন এই কাজটা করতেই থাকেন। আর আজিজ মাস্টার তিনি একদম আ মানে স্থির চোখে এই পুরো ঘটনাটা অবলোকন করেন, দেখেন। তো এর ভেতরে আবার কিছু কথোপকথন হয় রফিকের সাথে যে, কেন মেরে ফেলতে হবে? না মেরে ফেললেও তো হয় বা এরকম বিষয় বা এই যে আ আজিজ মাস্টার, ইমাম সাহেব তাদেরকে কেন আনতে হবে? তখন তিনি বলেন যেন আমাদের ভয়ে মানে সবাই সবসময় ভীত থাকে। এইজন্যই আসলে এই কাজগুলো করা। এই কথা আরকি মেজর সাহেব বললেন। ঠিক আছে? তো এই পেজটা আমরা শেষ করলাম। এরপরে যদি আমরা এখানে আসি, এখানে দেখব আহ যেই গুলি করার ব্যাপারটা সেটা কিন্তু এই পেজেও চলছে। তাদেরকে ওই যে জুম্মা ঘরের পাশেই যে একটু পানি আছে, একটু খালের মতো, সেই খালের ভেতরে নামিয়ে দিয়ে দেন তাদেরকে গুলি করা হয় আরকি। এভাবে মেরে ফেলা হয়। তো তারপরে দেখছি আলো মরে আসছে। মানে বিকেল, বিকেল না আসলে, হ্যাঁ, দুপুরের পর অবস্থান এক কথায় বিকেলেই বলা যায়। তো আকাশে মেঘ জমতে শুরু করেছে এবং ওই সময় আকাশে মেঘও জমে গেছে। তো আ মেজর সাহেব রফিককে বলতেছে, "কি রফিক, বৃষ্টি হবে কিনা?" তিনি বললেন, "ঝড় বৃষ্টি হতেই পারে।" এরকম একটা বিষয়। তো আ আহ তো মেজর সাহেব এবার রফিককে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো বদিউজ্জামানের বাড়ির সামনে দিয়ে যখন রফিক এবং মেজর সাহেব যাচ্ছিলেন, তখন আবার ওই যে মীর আলী, কেউ গেলেই মীর আলী টের পায় আসলে যে তার বাড়ির সামনে দিয়ে কেউ হাঁটছে। তখন তিনি আবার জিজ্ঞেস করলেন, "কে যায় ওখানে?" তখন একটা পর্যায়ে তাদের কথা হলো এবং রফিককে দিয়ে মেজর সাহেব ওই মীর আলীকে কিছু বলে আসতে বললেন। যেমন হচ্ছে তাকে একটু নিজের পরিচয়টা দিয়ে আসতে বললেন যে, "আমি মেজর এজাজ আহমেদ, এই কথাটা বলে আসো।" এটা বললেন। তারপরে বলল যে আ আমি তাকে সালাম পাঠিয়েছি। মানে রফিককে দিয়ে মেজর এজাজ আহমেদ মীর আলীর কাছে পাঠাচ্ছে সালাম। তো এরপরে রফিক তাকে জিজ্ঞাসা করছে যে, আ "মেজর সাহেব বা স্যার, আপনি কেন তাকে সালাম পাঠালেন?" বা আ এই যে মেজর সাহেবই বলতেছে রফিককে যে, "রফিক, তুমি আমাকে জিজ্ঞাসা করছো না যে আমি কেন সালাম পাঠাইলাম?" তখন এই যে মেজর সাহেব আবার নিজেই বলতেছে উত্তর, "রেশোবা গ্রামে আমার যে বৃদ্ধ বাবা আছেন তিনিও অন্ধ। এই সরি, এই মীর আলীর মতোই তিনিও অন্ধ এবং বৃদ্ধ। তিনিও এরকম বাড়ির উঠানে বসে থাকেন। তো পায়ের শব্দ পেলেই বাইরে থেকে বলেন, 'ইয়ে কৌন?' মানে হচ্ছে বাহিরে কে বা কে যায়? এরকম একটা কথা বলেন। তো এই আ আ এই বৃদ্ধটাকে দেখে তখন তারও আসলে সেটাই মনে পড়ে যায়। তার বাবার কথা মনে পড়ে যায়। তার জন্য তিনি আসলে সালামটা পাঠায়। ওকে, তারপরে আমরা নিচের দিকে আসি। এখানে কিছু কথোপকথন হয়। তো এবার এই যাওয়ার পথে আবার দেখেন যে ওই নীলু সেনের বাড়ির সামনে দিয়ে তারা অতিক্রম করতেছিলেন, হ্যাঁ? এখন এখানে যাচ্ছে কে? একটু মনে রাখবেন। রফিক, ওই যে নীল শার্ট পরা ব্যক্তিটা আর হচ্ছে মেজর সাহেব। তারা দুজনেই সামনের দিকে আগাচ্ছিলেন। তো যাইতেই এগুলা আসলে তাদের যাওয়ার পথে পড়ছিল। মীর আলীর বাসা পড়ল, তারপরে এসে নীলু সেনের বাসা পড়ল। তো নীলু সেনের গেটে এখনো নীলু সেনের মৃতদেহটা পড়েই আছে। মাছি ভনভন করছে এরকম। তো উম অ্যা তখন মেজর সাহেব জিজ্ঞেস করলেন, "ইনি কে?" তখন হচ্ছে রফিক বলল, "ইনি হলো নীলু সেন। তো এভাবে ফেলে রেখেছে, একে সরায় নাই। তো এর কেউ নাই নাকি আত্মীয়স্বজন?" তখন রফিক আবার বলাই নামে ডাক দিল। বলাই বলে ডাক দিল। বলাই কে? ওই যে বোনের ছেলে। তো কোনো উত্তর পাওয়া গেল না। তখন জিজ্ঞেস করল, "বলাই কে?" তখন উনি পরিচয়টা মেজর সাহেবকে বলল যে, "বলাই হচ্ছে নীলু সেনের আ বোনের ছেলে অথবা ছেলের মতো।" এরকম কিছু একটা। তো যাই হোক, তারপরে দেখেন রফিক কোনো জবাব দিল না। মেজর সাহেব দীর্ঘ সময় ধরে আগ্রহ নিয়ে মূর্তি দেখল। মানে এরা এভাবে হাঁটতে, হাঁটতে ওই যে কালী মন্দির যেটা আছে সেনবাড়িতে, তো নীলু সেনের বাড়িতে, সেখানে আসলেন এবং সেখানে আসার পরে এই কালীর মূর্তিটা দেখে ভেতরে আসলে মেজর ঢুকে গেছে। মেজর এজাজ আহমেদ এই কালী মন্দিরের ভেতরে ঢুকেছেন এবং অনেকক্ষণ ধরে এই মূর্তিটাকে দেখেছেন। কালীর মূর্তিটা দেখার পরে তিনি হাসিখুশি মুখে বললেন, "৪ টি হাতে এই মহিলাটাকে মাকড়সার মতো লাগছে। লাগছে না?" এরকম একটা বিদ্রূপ আকার ছলে এই কথাগুলো বললেন। "আমার কাছে লাগছে না।" মানে রফিক তখন বলছে যে, "না, আমার কাছে লাগছে না। আমরা ছোটবেলা থেকে এরকম মূর্তিগুলো দেখেই বড় হয়েছি। আমার কাছে এটাকে স্বাভাবিক মনে হয়।" তো এরপরে আসলে মেজর এজাজ বলতেছেন, "রফিক, তুমি কি খেয়াল করেছো যে এই মূর্তির পেছনে কেউ একজন লুকিয়ে আছে?" রফিক তখন চুপ করে আছে। তো মূর্তির পেছনে আসলে লুকিয়ে ছিল বলাই। ঠিক আছে? বলাই এখানে ভয় পেয়ে এই জায়গাতে এসে লুকিয়েছিল মূর্তির পেছনে। সে ভেবেছিল যে মূর্তির পেছনে থাকলে হয়তোবা আ তার কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, এরপরেই আসলে আ দেখা গেল যে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল এবং এই মেজর সাহেব বেশ মুগ্ধ হইলেন এবং তিনি বারবার বলতেছিলেন, "বিউটিফুল।"
এবং কালী মূর্তির পেছনে যে আ আ ওই যে বলাই বসেছিলেন সেই কথা তিনি আসলে ভুলেই গেলেন। তো সামনের খোলা মাঠ, ওই মন্দির থেকে সামনের দিকে তাকালে খোলা মাঠ পড়ে। তো খোলা মাঠ দেখছেন, দূর পর্যন্ত দেখা যাচ্ছে মাঠে ধুলো ও শুকনো পাতায় ঘুনের মতো উঠছে। মানে আসলে এখনো বৃষ্টি শুরু হয় নাই। ঝড় শুরু হয়েছে এবং ছোট, ছোট ফোঁটা, ফোঁটা বৃষ্টি পড়ছে আরকি। মুষলধারে যে বৃষ্টি সেটা হয় নাই। এর মধ্যে খালি গায়ে একজনকে ছুটে যেতে দেখা গেল এবং সে হচ্ছে নিজাম, ওই যে পাগল যে গ্রামের সে। তো তাকে দেখে মেজর একটু সন্দেহ করে বলছে যে, "তোমার কি মনে হয় সে কি পাগল? সে কি এমনি, এমনি যাচ্ছে? আমার তো মনে হচ্ছে সে হয়তোবা মুক্তিবাহিনী এই যে এই জঙ্গলের মাঠে লুকিয়ে আছে তাদেরকে খবর দেওয়ার জন্য জঙ্গলের দিকেই যাচ্ছে।" তো আ আসলে রফিক কোনো কথা বলে না, এই কথার উত্তর দেয় না। তিনি বারবার বলে যে, "না, সেরকম হয়তোবা কিছু না।" তো এরকম কথা বলে যায়। তারপরে আবার এই যে এখানে দেখেন রফিকের সম্পর্কে নতুন আরেকটা তথ্য। রফিককে মেজর সাহেব এবার জিজ্ঞাসা করেন, "তুমি কতদূর পড়াশোনা করেছো?" তখন তিনি বলেন, "পাস করছে, বিএ পাস করেছি।" এক কথায় বিএ পাস করেছেন। এই কথাটা বলা হচ্ছে। তো এটা তার সম্পর্কে আরো একটু তথ্য আমরা পেলাম রফিক সাহেব, ওই যে নীল শার্ট পরা ব্যক্তির সম্পর্কে। আহ আর এখানে একটা কথা আমি বলি, এখানে উপরের লাইনটা যদি বলি তাহলে হবে, "মাঝে, মাঝে তুমি ফিলোসোফারদের মতো কথা বলো।" মেজর এজাজ ওই যে রফিককে বলতেছে যে, "তুমি মাঝে মধ্যেই দার্শনিকদের মতো কথা বলো।" তখন রফিক বলতেছে এখানে, "পরিবেশের জন্য এরকম মনে হয়। বিশেষ, বিশেষ পরিবেশে সাধারণ কথাও খুব অসাধারণ মনে হয়।" এই কথাটা আমার কাছে ভালো লেগেছে যে বিশেষ, বিশেষ পরিবেশে এরকম ঘটনা ঘটে থাকে। তো এরপরে আরেকটু নিচে যদি আসি, নিচে কিছু কথা আছে, এগুলোর দরকার নাই। আ খুব একটা প্রয়োজন নাই। আমরা নিচে এটাও দরকার নেই। এটা যদি আমরা একটু দেখি তাও হবে যে মেজর সাহেব একটু গুনগুন করে বৃষ্টির ভেতরে যাচ্ছিলেন। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ততক্ষণে। জুম্মা ঘরের কাছাকাছি তিনি যখন পৌঁছালেন, ওই মন্দির থেকে ব্যাক করে আবার স্কুল ঘরের দিকে যাওয়ার জন্য তিনি ব্যাক করেছেন। তো জুম্মা ঘরের কাছাকাছি পৌঁছানোর সময় তিনি একটু একটা গান গাচ্ছিলেন গুনগুন করে। কিংস্টন ট্রয়র এই গানটি তিনি গাচ্ছিলেন, সেটাই যে নিচে দেওয়া আছে। "প্রিটি গার্লস আর এভরিহোয়ার অ্যান্ড হোয়েন ইউ কল মি আই উইল বি দেয়ার।" মেজর সাহেবের গলা বেশ সুন্দর। তো এতটুকু হইলো। তারপরে যদি আমরা সেখানে দেখব ঝড় স্থায়ী হলো আধা ঘন্টার মতো। বদিউজ্জামান নতুন টিনের বাড়িটির ছাদ উড়ে গেল। তাহলে বদিউজ্জামানের টিনের বাড়ির ছাদ কিন্তু মানে টিনের বাড়ি, তো সেটার যে ছাদ দেওয়া রয়েছে সেটা উড়ে গেল। এক কথায় চাল উপরে সেটা উড়ে চলে গেছে। আ এই তো এরপরে অনুফা, তারপরে মিরালি, তারপর পরিবাণু ওদেরকে নিয়ে ওরা বেশ আ খারাপ একটা অবস্থার মধ্যে পড়ে গেল। যেহেতু চাল উড়ে গেছে। থাকার জন্য একটা অসুবিধা হয়ে যাবে, ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক বদিউজ্জামানের কাছে আবার আসা হলো। দেখেন বদিউজ্জামানের চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেছে পানিতে অনেকক্ষণ ধরে থাকার ফলে। এবং অন্ধকারও হয়ে আসছে চারপাশে। টকটকে লাল চোখ নিয়ে বদিউজ্জামান তাকিয়ে আছে শেয়ালটির দিকে। তো উনি যে গর্তের মধ্যে পড়েছিলেন তার আশপাশে পাড় দিয়ে কিছু শেয়াল, কিছু না একটা শেয়াল আসছিল। ওই শেয়ালটা তার দিকে বদিউজ্জামানের দিকে তাকিয়েছিল এবং বদিউজ্জামানও তার দিকে তাকিয়েছিল। হয়তোবা শেয়াল অপেক্ষা করছে বদিউজ্জামানের মৃত্যুর, মরলেই খাওয়া শুরু করবে। যাই হোক এরকম কিছু একটা ঘটনা। আ তো এটাকে আমরা আ বাদ দিয়ে দিই, কোনো অসুবিধা নাই। এরপরে কৈবর্তপাড়ায় কে যেন সুর করে কাঁদছে। তো কৈবর্তপাড়া বলতে ওই যে জেলে পাড়ায়, ওখানে সুর করে কেউ কাঁদছে। হয়তোবা সেখানে চিত্রাবুড়িও বসে আছে। চিত্রাবুড়ি নালিশ করেছিল। কিন্তু চিত্রাবুড়ি হয়তোবা এমনটা চায় না যে ২ জন ২ জনকেই মেরে ফেলবে। মনা যেহেতু তার ছেলেকে মেরে ফেলেছে, হয়তো মনাকে মেরে ফেলবে এরকম ভেবেছিল। বাট এখানে মনার সাথে মনার ছোট ভাইকেও মেরে ফেলা হয়েছে। এগুলোতে হয়তো চিত্রাবুড়িরও খারাপ লেগেছে এবং চিত্রাবুড়ি যতই যাই করুক, যতই নালিশ করুক, চিত্রাবুড়িও তো ওই কৈবর্ত আ মানে জাতের আসলে অন্তর্ভুক্ত। এইজন্য তিনি ওইখানে ওই এলাকাতে বসে আছেন। আর বলাইয়ের কথা যদি বলি, বলাই খুব বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারছে না। সবসময় তার ভেতরে আতঙ্ক একটা কাজ করছে। সে একবার জায়গা বদল করে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গায় যাচ্ছে, এরকম হচ্ছে। তো এরই মধ্যে আরেকটা কথা এখানে আসছে। ঝড়ের সময় একজন মিলিটারি সুবাদার এবং ৩ জন রাজাকার একটি দল ছুটতে শরফুদ্দৌল্লাহ, এই যে দেখেন নতুন আরেকটা ক্যারেক্টার এখানে আসলো। শরফুদ্দৌল্লাহ তার বাড়িতে উঠে এসেছে এবং শরফুদ্দৌল্লাহর বাড়িতে শরফুদ্দৌল্লাহ ছিলেন না। তিনি তার স্ত্রী এবং মেয়ে আছেন। তাদেরকে এই গ্রাম থেকে সরিয়ে অন্য কোনো গ্রামে নিয়ে যাওয়ার জন্য কি করা যায় এইজন্য আলোচনার জন্য এই যে নীলু সেনের বাড়িতে গিয়েছিলেন। বা সরি, এখানে নীলু সেনের বাড়িতে না। এখানে হচ্ছে তিনি এই যে এখানে বলছি যে জয়নাল মিয়ার বাড়িতে গেছেন। হ্যাঁ, আমার মিস্টেক হইছে। তিনি জয়নাল মিয়ার বাড়িতে গেছেন। কারণ নীলু সেন তো মারা গেছে অনেক আগে। হ্যাঁ? তো জয়নাল মিয়ার বাড়িতে গেছেন এগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো যাই হোক এরপরে দেখেন এই যে জয়নাল মিয়াকে মনে আছে তো, ওই যে সম্ভ্রান্ত বলব না, ওই যে বড়লোক গোছের মানুষটা, মালা মালা রানীর বাবা। ঠিক আছে? তো শরফুদ্দৌলার ঘরে ওরা টর্চ যখন দেয় তখন স্ত্রী এবং মেয়েকে দেখতে পায় এবং তারা সেখানে একটি বাজে কাজ করে। তো যাই হোক এইখানে এই যে জয়নাল মিয়ার একটা স্বভাব ছিল, তিনি দুমুখো, মানে মানে কোনোটাকেই তিনি একবারে নেগেটিভ ভাবেও দেখেন না, আবার পজিটিভ ভাবেও দেখেন না, এরকম কথা। তো তিনি বারবার বলছিলেন যে মুসলমানদের কিছু করবে না, হিন্দু হইলে এই মিলিটারিরা ক্ষতি করে বা মেরে ফেলে, কিন্তু মুসলমানদের মেয়েদেরকেও কেউ কিছু করবে না, এরকম কথাবার্তা তিনি বলছেন। তো এগুলো শোনার পর একটা সময় যাই হোক এই জয়নাল মিয়া যখন সরি এই যে শরফুদ্দৌলা যখন বাসায় ফিরে এলেন, আসার পরে যখন দেখলেন যে এরকম অবস্থা, তখন বুঝতে পারছেন যে জয়নাল মিয়ার যে ধারণা সেগুলো কতটা ভুল। তো যাই হোক, যা ক্ষতি হওয়ার শরফুদ্দৌলা তো হয়েই গেছে। তো একটা পর্যায়ে দেখা যায় এই শরফুদ্দৌলার বাড়ির সামনে দিয়েই আবার হচ্ছে ওই যে জয়নাল মিয়াকে নিয়ে যাওয়া হবে। তো
জয়নাল মিয়াকে নিয়ে যাওয়ার সময় শরফুদ্দৌলা বাড়ির কাছে এসে তিনি কান্না শুনলেন এবং শরফুদ্দৌলা খুবই মাটিতে বসে থেকে একটা কান্না করার ব্যাপার দেখছিলেন, উঠানে বসেছিল। তো এটা দেখে তখন জয়নাল মিয়াও বুঝতে পারলেন যে তার যে ধারণাগুলা করেন তিনি সেগুলো আসলে ভুল। হ্যাঁ? তো এরপরেই তাকে একটা রাজাকার পেছন থেকে একটু ধাক্কা দিয়ে সামনে নিয়ে গেল। মানে জয়নাল মিয়াকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? ওই যে মেজর এজাজ তিনি হচ্ছে তাকে আবার আবার তো না, তাকে স্কুল ঘরে ডেকেছেন আরকি। তো যাই হোক, এবার আবার আমরা স্কুল ঘরে চলে আসি। এখানে মেজর সাহেব এক মগ কফি হাতে ঢুকলেন। কোথায় ঢুকলেন? ওই যে স্কুল ঘরে আরকি, যেখানে ইমাম সাহেব এবং আজিজ মাস্টার আছে সেখানে। ভেজা চুল বেয়ে তার ফোঁটা, ফোঁটা পানি পড়ছে। আজিজ মাস্টার উঠে দাঁড়ালো, ইমাম সাহেব বসেই রইলেন। যাই হোক, এরপরে তিনি বললেন, একটি পা রাখলেন চেয়ারে। তারপরে তিনি দেখলেন যে ইমাম সাহেব ঘন, ঘন বমি করেই যাচ্ছে এবং একটা পর্যায়ে তিনি আজিজ মাস্টারকে আবার বেশ কিছু কথা জিজ্ঞাসা করছেন। এবং আ তুমি কি কখনো ওই বনে যাওনি? জি না স্যার, আমি ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকি। এখানে হচ্ছে তিনি কিছু কথা ১ম এ আজিজ মাস্টারকে না, ১ম এ ইমাম সাহেবকে তিনি জিজ্ঞাসা করছেন যে, তুমি কি জানো কিনা কয়জন সৈন্য আছে কি নাই এই কথাগুলা। তো তখন ইমাম সাহেব বলেন যে, "আমি তো ধর্মকর্ম নিয়েই পড়ে থাকি। আমি তো ওগুলা জানি না কিছু।" তো যাই হোক, ইমাম আ যে আরো একটা প্রশ্ন করেছে যে, "তুমি কি নামাজের পর পাকিস্তানের জন্য বা খুতবার শেষে পাকিস্তানের জন্য দোয়া করো?" তখন সে বলে যে, "না।" "তাহলে বাংলাদেশের জন্য করো?" তখন ইমাম সাহেব চুপ করে রইলেন। মানে অবশ্যই তাহলে কি ইমাম সাহেব দোয়া করেন। তো এই পর্যায়ে আসলে মেজর সাহেব প্রচন্ড ক্ষেপে যান এবং তাকে আসলে চড় দেন। ঠিক আছে? এরকমভাবে ৩ টা চড় মারেন। তো যাই হোক, এরপর মেজর সাহেব ওই যে আজিজ মাস্টারের দিকে আসলেন। আজিজ মাস্টারকে প্রশ্ন করা শুরু করলেন। তিনি প্রশ্নটা করলেন কেমন? "তুমি শুনলাম বেশ শক্তই ছিলে, বমি-টমি করোনি।" আজিজ মাস্টার জবাব দিল, "না।" আমি মানে আজিজ মাস্টার কোনো জবাব দিল না, এক কথায় চুপ। তো তারপরে বলেছে যে, "বাংলাদেশের উপর কোনো কবিতা লিখেছো কিনা?" আজিজ মাস্টার বলে যে, "না লিখিনি।" "শেখ মুজিবের উপর লিখেছো কিনা?" সে বলে যে, "না লিখি নাই।" তো "তুমি কি প্রেমের কবিতা ছাড়া অন্য কোনো কবিতা লেখো না?" তখন আজিজ মাস্টার বলল যে, "না।" তো তারপরে এক কথায়, "শোনো আজিজ, আমি কথা রাখি। আমি কথা দিয়েছিলাম মেয়েটির সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব। তো তুমি বলো বনে কতজন সৈন্য লুকিয়ে আছে?" ওই একই কথা, বনের মধ্যে মুক্তিবাহিনী আছে কিনা এইটা জানার জন্য তিনি কিন্তু এদেরকে ফোর্স করা শুরু করছেন এবার। তো একটা পর্যায়ে যখন বলে যে, "না স্যার, আমি কিছু জানি না", তখন এই মেজর রফিককে বলে যে তার জামাকাপড় খুলে তাকে উলঙ্গ করে আরকি পুরো এলাকাতে ঘুরিয়ে নিয়ে আসার জন্য, সম্মানটা নষ্ট করার জন্য। তাহলেই দেখবে সবকিছু বলে দিচ্ছে, এরকম একটা কথা। তো যাই হোক, তখন আরো একটা মন্তব্য করে এই যে মিলিটারি বা মেজর এজাজ, "এই মিথ্যাবাদী কুকুরটাকে উলঙ্গ করে সমস্ত গ্রামে ঘুরে, ঘুরে দেখাবে, বুঝতে পারছো?" তো এই কথাটা তিনি ওখানে বলেন এবং তিনি আরো বলেন যে যখনই এই কাজটা করা হবে, তখনই দেখা যাবে যে আ ও সত্য কথা বলবে। আবার আরো একটা কথা বলেন মেজর রফিককে, মানে রফিক বারবারই বলছে, "এগুলো করার কি দরকার আছে? এগুলো না করলেও তো চলে।" তখন মেজর বলে যে, "দেখো, ওকে যদি তুমি বলো তুমি মৃত্যু চাও নাকি এভাবে ঘুরে আসতে চাও, তখন দেখবে ও মৃত্যু চাইবে না। ও বলবে, 'এভাবেই আমি ঘুরে আসবো। এই বাঙালির কোনো সম্মান নাই।' এরকম মানে কিছু কটু কথা বলে এবং বাঙালিদেরকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথা বলে। সেই কথাগুলো আমরা এখানে পাবো। দরকার নেই এটা। এই যে এখানে হলুদ রং করে দিয়ে রাখছে, এটাই সেটা। একটা মজার ব্যাপার কি জানো রফিক? তুমি যদি আজিজ মাস্টারকে চয়েস দাও মৃত্যু বা লজ্জাজনক শাস্তি, তাহলে সে লজ্জাজনক শাস্তিটাই বেছে নিবে।" আ তো এই হলো কথা। তো তখনই মানে মেজর সাহেব এই কথাটা যখন রফিককে বলল যে কোন শাস্তিটা বেছে নিবে, তখনই মেজর সাহেব সাথে, সাথে ওই আজিজ মাস্টারকে ওইখানেই জিজ্ঞাসা করলেন যে, "তুমি কোনটা চাও? আ যে জবাব দিতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে, তুমি মরতে চাও নাকি এই যে লজ্জাজনক শাস্তি চাও?" তো তখন ওই যে আজিজ মাস্টার ঠিকই বললেন যে, "না, আমি মরতে চাই না।" তার মানে কি মেজর সাহেব যেটা ১ম এ ধারণা করছিলেন ওইটাই কিন্তু ঘটল। যে কেউই মরতে চায় না। সবারই মরা নিয়ে বা মৃত্যু নিয়ে ভয় আছে। তখন তিনি এই যে এই কথাটা বলছেন, আমি যেটা বললাম যে, "বাঙালিদের মান অপমান বলে কিছু নেই। একটি কুকুরেরও আত্মসম্মান আছে, এদের তাও নেই।" মানে খুবই গর্হিত কথাবার্তা বলেন এখানে। রফিক মৃদু স্বরে বলল, "মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে।" এই কথাটা মনে রাখবেন। এটা মনে রাখবেন, এর যদি প্রশ্ন থাকে তাহলে এখান থেকে লিখতে পারবেন, এই ঘটনাটা পুরোটা বর্ণনা করবেন। যে কি ঘটনার প্রেক্ষিতে এই কাজটা হলো? যে যখন আজিজ মাস্টারকে উলঙ্গ করে পুরো এলাকাতে ঘুরিয়ে নিয়ে আসার কথা বলা হলো, লজ্জাজনক শাস্তির কথা বলা হলো। তখন আ আ তখন মেজর সাহেব বলছে যে, "তুমি ওকে বলো, অপশন যদি দেওয়া হয় যে সে লজ্জাজনক শাস্তি নিবে নাকি মৃত্যু নিবে, সে দেখবা যে লজ্জাজনক শাস্তি নিবে। কারণ বাঙালিদের মান অপমান বলতে কিছু নাই।" তো এর প্রেক্ষিতে যখন কথা হচ্ছিল তখন রফিক এই কথাটা বলে যে, "মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে সবাই এরকমই করবে।" তো যাই হোক, এরপরে মেজর সাহেব আবার রফিককে বলে যে, "তুমিও করবে?" তখন রফিক বলে, "জানি না স্যার, করতেও পারি। মৃত্যু একটা ভয়াবহ ব্যাপার। মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে কি করবে তা আগে থেকে বলা সম্ভব নয়।" তো এরকমভাবে কথা আ সামনের দিকে এগিয়ে যাইতে থাকে। এর এক পর্যায়ে জয়নাল মিয়াকে ভেতরে নিয়ে আসা হলো। তো জয়নাল মিয়া ভেতরে আসার পরে দেখলেন যে আজিজ মাস্টার একটা বয়স্ক, মানে অতটাও বয়স্ক হয় না, একটা পূর্ণবয়স্ক মানুষ এবং তিনি নগ্ন অবস্থায় আছেন। এটা এটা দেখে আসলে জয়নাল মিয়া হতভম্ব হয়ে যান এবং একটা পর্যায়ে মেজর তাকে জানান যে, "এই আজিজ মাস্টার তোমার মেয়ে মালাকে বিয়ে করতে চায়।" তো এটাও শুনেও তিনি আসলে কোনো কথা বলতে পারলেন না। তো যাই হোক, এরপরে ধীরে, ধীরে রাত নামতে শুরু করলো। এই যে এখানে আমরা বুঝতে পারছি যে আকাশে তারা ফুটতে শুরু করেছে।
রাত প্রায় ৮টা। কিন্তু মনে হচ্ছে নিশুতি। কিন্তু মনে হচ্ছে গভীর রাত। হাওয়া থেমে গেছে, গাছের প্রতিটি পাতাও নড়ছে না। শরফুদ্দৌলা একটা দা হাতে মাঠে নেমে পড়ল। সে দুজনকে খুঁজছে, একজন তালগাছের মতো লম্বা, গোঁফ আছে, অন্যজন বাঙালি, তার মুখে বসন্তের দাগ। তো শরফুদ্দৌলা কেন দা নিয়ে বের হইছে? ওই যে তার আ আ মেয়ের সাথে যেই খারাপ ঘটনাটা ঘটলো, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য সে দা নিয়ে বের হইছে এবং এই ২ জনকে যদি তিনি পায় তাদেরকে হত্যা করবেন। এই ইচ্ছা থেকে তিনি দা নিয়ে বের হয়েছেন। তো এর মধ্যেই দেখা গেল আ তিনি ১ম এ একটু বিলের দিকে গেলেন দেখার জন্য ওদিকে কেউ আছে কিনা। তো সেদিকে তেমন কিছুই না। সর্বপ্রথম হলো একজন এদিকে আসছে। তো তিনি পানিতে দাঁড় করিয়ে আরো মানুষ মারবে। তো এই যে পানিতে শব্দ হওয়া শুরু হলো, তখন তিনি ভাবতেছে যে পানিতে হয়তো দাঁড় করিয়ে মানুষজনকে মারার জন্য মিলিটারি নিয়ে আসতেছে, এরকম কিছু। তো শরফুদ্দৌলার মনে হলো একজন কেউ এদিকেই আসছে। সে শক্ত করে হাতে দাটি ধরে নিল এবং জিজ্ঞেস করল, "কে?" তখন বলে, "নিজাম। আপনি কি করেন?" তো নিজামের কথা মনে আছে, ওই যে ঝড়ের মধ্যে নিজাম জঙ্গলা মাঠের দিকে গেল। তো ওই নিজাম আসছে। তখন জাস্ট কথাবার্তা হচ্ছে। তখন আ শরফুদ্দৌলা ফুঁপিয়ে উঠল। নিজাম বলল, "সব মিলিটারি জমা হইতেছে জঙ্গলা মাঠে। দেখবেন।" শরফুদ্দৌলা সঙ্গে, সঙ্গে উঠে দাঁড়ালো। "হাতে দাও কেন?" "আছে কাম আছে, দাওয়ের কাম আছে।" তো এটা আসলে ওদের মধ্যে কথোপকথন হচ্ছে। এটা খুব একটা প্রয়োজন নাই। আর হচ্ছে কিছু কথা বলতেছে কৈতব্যপাড়া নিয়ে, মানে কৈবর্তপাড়া নিয়ে, যেখানে জেলেদের বাস। তাদের সম্পর্কে কিছু বলছে যে তারা আ মানে হুটহাট করে সরে যেতে পারে, মানে পালিয়ে যেতে পারে। তাদের যা কিছু আছে সেগুলো নিয়ে তারা খুব দ্রুত সরে যেতে পারে। এটা তাদের অভ্যাস আছে। তো এরকম কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, মীর আলী খুন, খুন করে কাঁদে। আবার মীর আলীর এখানে চলে আসলো। ভাতের জন্য কাঁদে। মীর আলীর খুব খিদা পেয়ে গেছে, কিন্তু বদিউজ্জামান বাড়িতে ফেরেনি। আর এরকম অবস্থা। তো অনুফা রান্না-টান্না কিছুই করে নাই। সেই দুপুর থেকে কিন্তু ক্ষুধা তার পেটে কিন্তু রয়েছে। তো যাই হোক, তিনি বৌমাকে বলেন যে ৪ টা ভাত রান্না করে দাও। কিন্তু বৌমা আসলে রাজি হন না এটা করতে। তো যাই হোক, ১৫-২০ জন সেপাই বসে আছে স্কুলের বারান্দায়। এরাও ক্ষুধার্ত, সমস্ত দিন খাওয়া হয়নি। ওস্তাদজি, ওস্তাদজি বলে এটা হলো মানে সেপাই এবং ওই টোটাল ওখানে যেই রাজাকার আছে তাদের কথাই বলা হচ্ছে যে তারাও না খেয়ে ওখানে বসে আছে সবাই, এবং সবাই ওস্তাদজি, ওস্তাদজি করতেছে। কাদেরকে? মিলিটারি বাহিনীদেরকে, এইটাই। তো বদিউজ্জামানের মনে হলো জ্বর এসেছে। এবার আমরা আসলাম আবার বদিউজ্জামানের কাছে। সে নিশ্চিত হতে পারছে না। মাথায় হাত দিলে কোনো উত্তাপ পাচ্ছে না। কানের মধ্যে ঝাঁঝা করছে। তো মানে তার আসলে অনেকক্ষণ ধরে পানিতে থাকার ফলে তার মানে যে অনুভূতি শক্তি সেটা অনেকটাই হারিয়ে গেছে। আ ঘটনাটা অনেকটা এরকম হয়ে গেছে। যাই হোক, তো আ এর ভেতরেই একবার মনে হলো শীতল লম্বা কিছু তার মানে জামার ভিতরে ঢুকে গেল। সে চিৎকার দিতে চেষ্টা করছিল। কিন্তু সে মনে করল যে না, এটা তেমন আমার মনের ভুল হয়তোবা হয়েছে। তো সে ঠিক করে রাখলো মিলিটারি তাকে মেরে ফেললে সে বলবে, "ভাইয়েরা কেমন আছেন?" বড় মজার ব্যাপার হবে। মানে সে ধরেন যে জ্বর আসছে আর অনেকক্ষণ ধরে এই যে একটা হতাশার মধ্যে কিন্তু সে এখানে আছে এবং ভয় আতঙ্কের মধ্যে তার একটু হয়তোবা আ মস্তিষ্কে একটু অন্যরকম চিন্তাভাবনা আসতেছে। একটু ভুল চিন্তাভাবনা তার মাথায় হয়তোবা খেলে যাচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা দেখছি যে রফিক বাইরে এসে দেখলো মেজর সাহেব স্কুল ঘরের শেষ প্রান্তের বারান্দায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ? রফিক বাইরে এসে মানে ওই যে এদা ডাক্তার আজিজ মাস্টার, তারপরে ইমাম সাহেব, জয়নাল মিয়া, তারা যে ঘরে ছিল সেই ঘর থেকে বের হয়ে আসলেন রফিক, হ্যাঁ? তো এখানে এসে বেশ কিছু কথোপকথন হয়। মেজর বলে যে, "রফিক, তোমাকে যে আমি বিশ্বাস করি না, তুমি কি জানো?" তখন রফিক বলে, "হ্যাঁ, জানি।" যে এরকম কথা আসলে পাল্টাপাল্টি কথাবার্তা এখানে হতে থাকে। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে যে ওই যে জয়নাল মিয়াকে নিয়ে আসা হয়েছিল। তো জয়নাল মিয়া আবার মানে তার মতো করে কিছু কথা বলে ফেলে। তাকে বলা হয় যে, "তোমাদের গ্রামে সৈন্যবাহিনী আছে?" তখন সে বলে যে, "হ্যাঁ, আছে।" "কতজন আছে?" যে ১০০ জন বা ৫০০ জন, এরকম একটা কথা বলে। এবং তারপর বলে, "তোমরা এখান থেকে খাবার পাঠাও?" যে, "হ্যাঁ।" "কদিন পাঠিয়েছো?" "৩ দিন পাঠিয়েছি।" এরকম কথাবার্তা বলে। তখন বলে, "তাহলে ডাক্তার এজাজ আবার সরি আ আজিজ মাস্টার এবং ওই যে ইমাম সাহেব যায় না কেন?" তখন বলে, "উনারা তো বাইরে থেকে আসছে, এজন্য উনাদেরকে সবকিছু বলা হয় না।" আরো একটা ঘটনা ঘটেছে এর মধ্যেই দেখা যায় যে, যখন বারবার এই প্রশ্নটা করা হচ্ছিল যে, "ওকে সামনে দিয়ে নিয়ে যাও, মালার সামনে নিয়ে যাও উলঙ্গ অবস্থায়। নিয়ে যেয়ে একে এই লজ্জার শাস্তি দাও।" রফিককে বলা হচ্ছিল। তখন একটা পর্যায়ে আজিজ মাস্টার বলে যে, "না, আমার মৃত্যুই পছন্দ। আমি লজ্জার শাস্তি নিতে চাই না।" তো যখন এটা বলল সে, তারপরে তাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং বাহিরে স্কুলের পাশে, ওই যে খালের পাশে ওখানে নিয়ে যাওয়ার পরে কয়েকটা গুলি চলল এবং মানে তাকে মেরে ফেলা হলো, এক কথায় হত্যা করা হলো। আর দেন হচ্ছে জয়নাল মিয়া আর ওই যে ইমাম সাহেব, তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। ঠিক আছে? তো এই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটছে। দেখেন এই যে সবকিছু এখানে আছে। তো আজিজ মাস্টার তখন বলল অত্যন্ত স্পষ্ট স্বরে, এই যে, আমি বললাম আরকি। এই সমস্ত কথাই এখানে আছে। তো এবার ইমাম সাহেব চোখ বড়, বড় করে তাকালেন। কেন তাকালেন? ওই যে ছেড়ে দেওয়ার কথা বলছে তখন সেজন্য। তো আরো একটা খবর জয়নাল দিয়েছে। সেটা হচ্ছে জয়নাল মিয়া বলেছে যে কিছু সৈন্যবাহিনী, মানে কিছু মুক্তিবাহিনী তারা হলো কৈবর্তপাড়ায় আছে। তো এটা নিয়েও আসলে মেজর সাহেব রফিককে সন্দেহ করে। কারণ যখন মেজর ওই কৈবর্তপাড়ায় যাওয়ার মানে ইচ্ছা করেন, তখন রফিক বলে যে, "না, ওদিকে যেয়ে লাভ নাই, ওদিকে তেমন কেউ নাই।" তো এটাতেও মেজর সাহেব সন্দেহ করেন। তো এবার আ যাই হোক, এই টোটাল ঘটনার পরে দেখা গেল
এই তো আমি যা বলছি এগুলাতে হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে। তো দেখা যাচ্ছে কৈবর্তপাড়ায় দাউ, দাউ করে আগুন জ্বলছে। সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই যে এই রাজাকার গুলো ছিল তাদের সাথে তারা আ অন্যান্য জায়গাতেও আগুন দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বৃষ্টি হয়েছিল সেহেতু একটু ভেজা, ভেজা থাকায় আগুন দিতে অসুবিধা হচ্ছে। যাই হোক রফিক নেমেছে বিলে। তো এবার এই যে দেখেন একদম শেষ পর্যায়ে চলে আসছি। রফিককে আমি বললাম না যে মেজর সাহেব একটু তাকে সন্দেহ করা শুরু করছে। তো দিয়ে মেজর সাহেব আ রফিককে বলছে, "যাও তুমি বিলের ভেতরে নামো।" এবং বিলের পানি অসম্ভব ঠান্ডা। রফিক পানি কেটে সামনের দিকে এগোচ্ছে। ঠিক আছে? তো পাড়ে বসে মেজর সাহেব বললেন, "কার সঙ্গে কথা বলছো রফিক?" "নিজের সঙ্গে মেজর সাহেব।" তখন মানে এখানে ঘটনাটা দেখেন এটা কিন্তু শেষ পর্যায়ে আসছে, হ্যাঁ? ধরেন পাড়ে বসে থেকে বিলের পানিতে রফিককে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ কি তাকে গুলি করে হত্যা করা হবে এইজন্য পানিতে নামিয়ে দেওয়া হয়েছে। তো পানিতে যেতে, যেতে রফিক কারো সাথে একটা কথা বলেছে। তো তখন মেজর সাহেব আবার এটা শুনতে পেয়েছে যে কোনো একটা কথোপকথন হয়েছে। তখন জিজ্ঞাসা করে, "কার সাথে কথা বলছো তুমি?" তখন রফিক বলে যে, "কারো সাথেই না, আমি নিজে, নিজে কথা বলছি। আমি মানুষটা একটু ভীতু তো, আমি নিজে, নিজে কথা বলছি।" তো এরকমভাবে আরকি দেখা যাচ্ছে দূরে কৈবর্তপাড়ায় আগুন দাউ, দাউ করে জ্বলছে। রফিক বেশ খানিকটা পানির ভেতরে চলে গেছে। কিন্তু এবার রফিককে দেখা যাচ্ছে যে আ মানে বেশ অন্যরকম। রফিক আ মানে এখানে রফিক শান্ত স্বরে বলল, এই যে মানে যখন মেজর তাকে বলছে, "রফিক তুমি কি বেঁচে থাকতে চাও?" তখন রফিক বলে, "চাই মেজর সাহেব, সবাই বাঁচতে চায়। আপনিও নিজেও চান, চান না?" তখন মেজর সাহেব চুপ করে রইলেন। রফিক তীক্ষ্ণ স্বরে বললেন, "মেজর সাহেব, আপনার কিন্তু মনে হয় না আপনি জীবিত ফিরে যাবেন আপনার এই দেশ থেকে। মানে মনে হচ্ছে না যে আপনি জীবিতভাবে এই দেশ থেকে ফিরে যেতে পারবেন মেজর সাহেব।" এটা রফিক বলে। তো যাই হোক মেজর এজাজ আহমেদ সিগারেট ধরালেন, কৈবর্তপাড়ায় আগুনের দিকে তাকালেন। পশতু ভাষায় সঙ্গের জওয়ান দুটিকে কিছু বললেন। মানে মেজর সাহেব যে পাড়ে বসেছিলেন তার পাশেই ২ টা মিলিটারিও ছিল। তারা হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে ছিল। তাদেরকে হয়তো গুলি করার নির্দেশ দিচ্ছেন রফিককে। হ্যাঁ, গুলি করার নির্দেশই হবে। সৈন্য দুটি বন্দুক তুলছে। রফিক অপেক্ষা করতে লাগলো। বুক পর্যন্ত পানিতে গা ডুবে লালচে আগুনের আঁচে যে রফিক দাঁড়িয়ে আছে, মেজর এজাজ আহমেদ তাকে চিনতে পারলেন না। এই কথাটা এখানে একটু ভালো করে বুঝুন। সে বুক পর্যন্ত পানিতে চলে গেছে রফিক। মানে পানির ভিতরে নামতে, নামতে। এবং তারপরে যে রফিকটা দাঁড়িয়ে আছে আগুনের শিখায় যে একটু আলো পড়েছে তখন এজাজ আহমেদ তিনি তাকে রফিকের দিকে তাকিয়ে দেখলেন যে এই রফিক তো সেই রফিক না। একে তো অন্যরকম লাগছে। অন্যরকম লাগার কারণ হচ্ছে হয়তো এখানে রফিক একজন মুক্তিযোদ্ধার বেশে দাঁড়িয়েছেন, হয়তো তার হাতেও রাইফেল আছে। এই অন্য রফিক মেজর এজাজের কপালে বিন্দু, বিন্দু ঘাম জমতে লাগলো। কেন ঘাম জমছে? তার মানে কি? ওই রফিক হয়তো ওই কথা বলেছেন তখন হয়তো মুক্তিবাহিনীদের সাথে কথা বলেছেন এবং তারা ওইখানেই পজিশন নিয়েছিল এবং এইটা দেখার পরে আরকি এই যে মেজর এজাজের বেশ ভয় পেয়ে যান এবং তিনি বুঝতে পারেন যে এখন তাদের জন্য একটা ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। মানে তাদের এখানে যুদ্ধ হবে এবং সবাই তারা মারা পড়বে মিলিটারি সবাই। তো এই দিয়েই আসলে গল্পটা শেষ হয়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। অনেকক্ষণ লাগলো এটা পড়তে বা বলতে। তবে একটু যদি ভালো করে পড়েন তাহলে এর যে মূল বিষয়বস্তু আমি আসলে বলেই ফেলেছি সব। তারপরেও আপনারা যদি একটু নিজেরা পড়েন তাহলে আপনাদের জন্য বেশি ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।